দিল খুলে মন খুলে কথাগুলো বলবেন, ঠিক আছে? জি, শুরু করুন আপনি ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। আমার ফ্যামিলিতে হচ্ছে আমরা 4 ভাই 4 বোন। আমার আব্বু হচ্ছে বিজনেস করতো। জন্ম জেলা কোথায় আপনার? আমার জন্ম জেলা পিরোজপুর জেলা, মঠবাড়িয়া থানা। আচ্ছা আচ্ছা, ওকে। বাবা বিজনেস করতো ছোটবেলাতে, দেখেছেন আপনি। ও ভাই বোন আপনারা? আমরা 8 ভাই বোন। খুব বেশি বাবাকে কাছে পেতাম না, তো যতটুকু পেতাম বাবা খুব ভালোবাসতো আমাকে। কিন্তু আমি জানি না কেন আমার মাঝে মাঝে মনে হতো যে আমি মনে হয় আমার আম্মুর মেয়ে না। আমার আম্মু আমি স্কুলে যাই সেটা চাইতো না। আমি সকালবেলা মাদ্রাসায় যেতাম পড়তে, আমার খুব ভালো লাগতো। আমার আম্মু সেটাও পছন্দ করতো না। কিন্তু আমার বড় যে ভাই বোন ছিল তারা ঠিকই স্কুলে যেত, পড়াশোনা করতো, তাদের জন্য বাসায় টিচার রেখে দেওয়া হতো। কিন্তু আমার বেলা সেটা হতো না। তো এর মধ্যে আমি যখন ক্লাস 5-এ তখন আমার বড়াপুর বিয়ে হয়ে যায়। তারপরে হচ্ছে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন একদিন আমি স্কুল থেকে এসে দেখি যে বাসায় কয়েকজন লোক ড্রয়িং রুমে বসা, টুপি টুপি পরা। তখন আমার বড় বোন আমার কাছে একটা পেপারস নিয়ে যায় যে এখানে একটা সই দে। তো আমি বলি রে কিসের সই, ওনারা কারা? তো বলে সই দিতে বলছি, সই দে, তোরা তো কিছু জানি না, লাভ আছে। আমাকে তাদের সামনেও নেয়নি, ঘরেই আমার বোন কাগজটা নিয়ে যায়। তখন আমি সই দেই। কিছুদিন পরে আমি শুনি যে আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে কি বা পুরো মানে ওই ছেলেটা এখানে আসে নাই। তো কার সাথে বিয়ে হয়েছে কি আমি কিছুই জানতাম না। যেটা হয় এলাকায় এটা ছড়াই যায় যে আমার বিয়ে হয়েছে। স্কুলে গেলে সবাই বলে এই তোর নাকি বিয়ে হয়ে গেছে। তো বিয়ে কি এটাই তো আমি জানি না। তো আমি বলি যে কি বিয়ে হয়ে গেছে, কার সাথে বিয়ে হয়েছে, বিয়ে কেমনে হয়? বরাবর তো দেখছি দুলাভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তো আমি তো এরকম দেখি নাই কিছু। তো এভাবে বলি। তো একটা সময় আমি আমার আম্মুকে অনেক একটু রাগ করেই বলি যে আমার নাকি বিয়ে দিয়ে দিছো, সবাই বলে এখন আমি আর স্কুলে যেতে পারি না, আমার লজ্জা করে, জিজ্ঞেস করে তোর জামাই কেমন এই সেই। তো আম্মু বলে যে এত কথার দরকার নাই, বিয়ে হয়েছে কিনা সময় হলে বুঝাই বলবো। তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 7-এ। ক্লাস 7-এ পড়েন, আচ্ছা। ছোটবেলা। তারপরে আম্মু তো এটার আমার কোনো ব্যাখ্যা দিত না। তো যখন আমার আব্বুকে আমি জিজ্ঞেস করি যে আব্বু বউ সাজে, শাড়ি পরে, 2 জন বর বউ থাকে, তারপরে বিয়ে হয়, তো আমার বলে বিয়ে হয়েছে, তো কই এগুলা তো কিছু করেন নাই। তখন আব্বু বলে যে নাবালক যদি হয় মেয়ে সেই ক্ষেত্রে গার্জিয়ানরাই সব, তুমি তো নাবালক, সেজন্য তোমার এগুলো হয়নি, বড় হও তখন এরকম ভাবে আবার অনুষ্ঠান করবো আমরা। তো এতটুকুই জানা হয়। তো এর মধ্যে কি হয় যে আমি যখন ক্লাস 8-এ তখন ওই লোকের আর কি ভাই হচ্ছে চেল্লায় আসে ঢাকাতে। তো আসলে আমাকে নিয়ে যাবে ওদের দেশে। তখন যখন লোকের ভাইটা ওই আমার হাজবেন্ডের ভাই। হাজবেন্ডের নাম কি ছিল? হাজবেন্ডের নাম ছিল জাহিদ। আচ্ছা, তো জাহিদের ভাই মানে আপনার ভাসুর? জি, আমার ভাসুর। তো উনি আর কি আসে ঢাকাতে, তো আমাকে নিয়ে যাবো না সাথে। আমার আবার একটা অভ্যাস ছিল, এটা ভুলে গেছি বলতে, যে ছোটবেলা খুব বেড়ানের শখ, কেউ গেলি তার পিছে পিছে চলে যেতাম। আব্বু কোথাও যেতে নিলে আব্বুর পিছে, হয়তো খালি গায়ে আমি, কিন্তু দৌড় দিতাম যে আমার নিয়ে যাও। তো শুনলাম একটা দেশে যাবো, নতুন একটা দেশ, ওদের বাড়ি পাবনা জেলাতে। তো আমি খুব খুশি, তো ওনার সাথে গেলাম। তো যাওয়ার পরে গ্রামে যেটা হয়, সবাই শুনছে যে আমি জাহিদের ওয়াইফ। তখন সবাই বলে যে এত সুন্দর একটা মেয়ে, ওই সময় তো ছোট ছিলাম, সুন্দর ছিলাম, তো এত সুন্দর একটা মেয়ে পাগলটার সাথে কিভাবে দিল এর বাবা মা। আবার মেয়েটার একাই পাঠাই দিয়েছে, কেউ আসে নাই। কিন্তু পাঠাইছে অন্য সেন্সে, এটা আমার বাবার ফ্রেন্ডের বাড়ি, ওই সেন্সে পাঠাইছে। লোকজন সবাই জানে যে বউ হিসেবে আসছে, এটা জানছে গ্রামের মানুষ। তো এভাবে বলে, আমি তো সেম পুকুরে ডুবাচ্ছি, দৌড়াচ্ছি, শ্বশুর বাড়ি তো ওরকম বুঝতেছি না। তো ওনারে মা ডাকতে হবে, তো সেইভাবে আগে আন্টি ডাকতাম, এখন মা ডাকি শাশুড়িকে। বলে দিয়েছে যে ওনাকে মা ডাকবা? হ্যাঁ, বলে দিয়েছে। আমার আম্মু বলে দিয়েছে ঢাকা থেকে, তুমি আগে যখন আসতো তোমার আঙ্কেলের ওয়াইফ, আন্টি বলতো, আঙ্কেল বলতো, এখন বাবা আর মা বলবা। তো আপনি জিজ্ঞেস করেননি বাবা মা কেন বলবো? ওই যে বিয়ে হয়েছে তার ছেলের সাথে। না, কিন্তু সেটা তো আপনি তখনও জানেন না। জানি বলতে সে তো মুখে বলতো যে বিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনিও প্রশ্ন করেননি যে ঠিক আছে বিয়ে মানে বিয়ে? বিয়ে তো আমি আসলে ভাইয়া জানতো না, বুঝতেন না। জি। তো তারপরে হচ্ছে আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করি যে মা, সবাই যে বলে যে পাগলের কাছে বিয়ে দিছে, পাগলকে? তো বলে আরে ও হচ্ছে জাহিদের কথা বলে। তো আমি বলছি ওনারা সবাই পাগল বলে কেন? তো বলে ও হচ্ছে ঠিক মতো গোসল করে না, পুকুরে ডুবায়, মাঝে মাঝে খেলতে অন্য জেলায় চলে যায়, ফুটবল খেলে, তো সেজন্য সবাই পাগল বলে, মানে খুব ভালোভাবে থাকে না, অপরিষ্কার একটু থাকে। তো এইভাবে আমাকে যেটা বুঝালো, তো এইভাবে বুঝলাম, কয়েকদিন বেড়ালাম, তারপর আবার আমার আব্বু যাই নিয়ে আসলো আমাকে। তখন জাহিদের সঙ্গে আপনার দেখা হয়? না, দেখা হয়নি, ওনাকে আমি দেখিনি। তো আমি জানি না উনি কই, বা আমার ওই তো কিউরিওসিটিও নাই। তো আমি আবার ঢাকায় চলে আসলাম। আসার পরে আমার ওই যে মাথার মধ্যে ঢুকছে গ্রামে যে একটা পাগলের কাছে আমার বিয়ে দিছে, ওটা আমার মাথা থেকে আর সরতেছে না। আমি পড়াশোনা করতে পারতেছি না, স্কুলে যাইতে পারতেছি না, হয়তো ক্লাসে আসি ম্যাডাম কি বলতেছে আমি শুনি না, এরকম হয়ে যাচ্ছে, মানে কিরকম জানি। তো তখন এরকম হওয়াতে আমার আম্মু আব্বুকে বললো যে হয়েছে, ওদেরকে একটা বাসা টাসা ভাড়া নিয়ে আলাদা করে দাও, তোমার মেয়ে শুধু প্রশ্ন করে, পড়ালেখা করতে চায় না। আমার আম্মু নাকি ক্লাস 5-এ বিয়ে হয়েছিল, আমার আব্বু বড় টড় করে তারে সংসার করছে। তো আমার আম্মু বলতেছে আমার তো ক্লাস 5-এ বিয়ে হয়েছে, কই আমি তো তোর মতো করিনি, তুই তো আমার চেয়ে বড়, তুই তো 7-এ পড়িস। তো এরকম আমার ব্যাপারগুলো কেমন জানি লাগে, আমি কি করব বুঝতে পারি না, কার সাথে শেয়ার করবো তাও বুঝতে পারি না। তো একটা সময় কি করে আমার আম্মু যে হাজবেন্ড বুঝানোর জন্য নাকি আমি জানি না, আমার একটা বাসা ভাড়া করে দেয়।
আমি ক্লাস 8-এ, বাসা ভাড়া করে ফার্নিচার দিয়ে ওনার সাথে আমার দেয়, উনি আনে। এই প্রথম ওনাকে আমি দেখি, একটা অনুষ্ঠানও করে ঘরোয়া ভাবে নিজেদের আত্মীয় স্বজনের করে, ওই বাসাটা আমারে দেয়। মৌলবী পড়ে যে মৌলবী এনে যে কবুল বলতে হয় সেটা করিয়েছে আপনাকে? না। ভেরি ইন্টারেস্টিং। তো তারপরে যেটা হলো, ওই দিন যেদিন অনুষ্ঠান করলো সেদিনও মিলাদের মতো করে করলো, হুজুর টুজুর ছিল ওনারা। তো যাই হোক, আর উনি পাগলটা ছিল কি পরে যেটা জানি গল্পে চলে আসবে, উনি সবসময় এরকম না, 24 আওয়ার্স এরকম তা না। তো উনি সকালে, আমি তো আম্মু বলছে সকালে রান্না করতে, তো রান্না করতে পারি না, তাও ডাল চাল মিলে একটু খিচুড়ির মতো করলাম। তো উনি খেয়ে অফিসে চলে গেল ওই গার্মেন্টসে। তারপরে এভাবেই করে, সে বাসে আসে, খাওয়া দাওয়া করে, আমার সাথে তেমন কোনো কথা বলে না। এরকম পরের রাতে আবার দেখলাম কি, আমার একটা ছবির অ্যালবাম ছিল ফ্রেন্ডদের সাথে, কাজিনদের সাথে, ওইটা উনি টেনে টেনে ছেড়ে, তো ওই কাগজ ছেড়লে একটা আওয়াজ হয়, তো আমি ঘুমাই পড়ি, কিন্তু ওই আওয়াজে জেগে যাই। তখন আমি বলি, আপনি এগুলো ছেড়েন কেন, কি হয়েছে আপনার? এটা বলতেই সে আমাকে একটা চড় মারে যে তুমি ছেলেদের সাথে ছবি তুলছো কেন, ছেলে মানে আমার কাজিনরা। তখন আমি বলি, তো কি হয়েছে, ও তো আমার খালাতো ভাই, আর আমরা তো একই বয়সের, একসাথে পড়াশোনা করছি, আমাদের বাসা থেকে পড়াশোনা করছে, তাই আপনি এমন করেন কেন, আপনি কি পাগল? আমি রাখো। ওই লোকটা একেবারে অসুস্থ হয়ে পড়ে একটা সময়, মানে জাহিদ, আপনার হাজবেন্ড। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়লে ওনাকে অনেক জায়গায় ডাক্তার টুকরা দেখানোর পর লাস্টে ওই আব্বু ওনাকে ভারতে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য, যেহেতু আমাকে বিয়ে দিয়ে ফেলছে। আর আমাদের ফ্যামিলিতে 2 বিয়েটা অ্যালাউ করা হয় না, বা ডিভোর্স এটা অ্যালাউ করতে পারে না। ওই যে বললাম আমার দাদা কারিয়ানা পাস। তো ওইখানে গেলে ওনার ধরা পড়ে যে ওনার বুকের একটা হাড় ভাঙা, ওনার এই মাথা কিছু রক, ছোট ছোট রক ড্যামেজ, তো এইভাবে অনেক কিছুই ধরা পড়ে যায় বাবার কাছে। তো বাবা আইসা যখন আমার শ্বশুরের মধ্যে মারা যায়, তো শাশুড়িকে প্রশ্ন করে যে আপনার ছেলে এত দিক দিয়ে ড্যামেজ, তারপর আমার মেয়েটাকে কেন নিলেন? আমার এত সুন্দর মেয়েটা হরিণের মতো দৌড়াতো, সেই মেয়েটাকে এরকম করেন, এখন কি করবো আমি? আর ওখানে ডক্টর বলেই দিয়েছে যে এ সম্পূর্ণ সুস্থ হবে না, কিছুদিন ভালো থাকবে, আবার এটা হবেই, এটা সম্পূর্ণ সুস্থ হওয়ার মতো না। তো এভাবে নিয়ে আসে। তো এগুলো যখন আম্মুকে আমার আব্বু বলে, তখন আমি শুনতে পারি আড়াল থেকে। তখন আমি ঠিক করি যে না, আমার নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। এর মধ্যে ওইখান থেকে আসার পর উনি অনেকটা ভালো হয়। ভালো হলে আবার আমার এক ভাইয়া, পরিচিত ভাইয়া, ওনার বাড়ি উজিরপুর, উনি একটা গার্মেন্টসে জব করে। তো ওইখানে ওই জাহিদ আমি দুইজনই চাকরি নিই। তো এর মধ্যে আমি ক্লাস 9-এ উঠি, তো আমি চাকরি নেই কোয়ালিটি হিসাবে। তো আল্লাহ রহমতে আমার হয়তো আউট নলেজ একটু ভালো। আমি অনেক 3 মাসের মধ্যে আমি যখন ঢুকি আমার 8,000 টাকা স্যালারি ধরে, 3 মাস পরে আমার স্যালারি 15,000 হয়ে যায়। আমার একটা লাইনের দায়িত্ব দিয়ে দেয়, লাইন শিপ বলে ওটাকে। তো এভাবে ও জব করে, আমিও জব করতে থাকি। তো ভালো এরকম। তো ওই মালিক ওইখানে আবার 3 বাইরের গার্মেন্টস, তো 3 ছাড়িয়ে হচ্ছে আমার এত ভালো জানে যে এক স্যার যখন আসবে না, অন্য স্যার কি করে আমি জানি বলি, এভাবে আমাকে ই করে আর কি, যে তুমি আমাদেরকে বলবা। তো এভাবে স্যাররা আমার এক্সট্রা কিছু টাকা দেয়, এমনিতেই আমি চাই না দেয়। আর আমি খুব কর্মঠ, খুব মন দিয়ে কাজ করি, এটা তাদের চোখে পড়ে, বা ডে বাই ডে আমি এত ইমপ্রুভ করি যে যারা 3 বছর চাকরি করে এত উন্নতি করে নাই। তো এভাবে স্যাররা খুবই ভালোবাসে আমাকে। তো এর মধ্যেই হচ্ছে আমার বেতন মোটামুটি 20,000-এর উপরে হয়ে যায়, এক্সট্রা টাকা টাকা নিয়ে, ওভার টাইম নিয়ে। এর মধ্যে ওই লোকটা আবার অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ যে একদম হলুদ হয়ে যায়, একদম খারাপ অবস্থা হয়ে যায়। তো তখন আমার বাড়িতে নিয়ে যায় ওই মিরপুরে, নিয়ে আমার মা বোনেরা লতা পাতা জন্ডিস হিসাবে রস করে খাওয়ানো, ডাক্তার দেখানো, এগুলো করতে থাকে। এর মধ্যে ওই লোকের 3 মাস পর্যন্ত আমার কারণে মালিকে বেতন দেয় এমনি, যেহেতু আমার ভালো জানে তারা মেয়ের মতো, সে কারণে বেতন দেয়। ওই লোককে মানে আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড। একই গার্মেন্টসে কাজ করতো? জি, একই গার্মেন্টসে কাজ করি। এই যে আরো কিছু ওনার কিছু সিমটম ছিল। রাতের বেলা হঠাৎ করে, মানে আমি ঘুমের মধ্যে দেখতাম কি সে মানে ভৌতিক ভাবে আমার দিকে তাকায় আছে, ঘুমে থেকে উঠে। মানে ওনার দাঁতগুলো খুব বড় বড় ছিল, আর ওনার হচ্ছে উনি অনেক টেকন ছিল, অনেক লম্বা ছিল। তো উনি যখন খালি গায়ে এরকম করতো মনে হতো ভূত। তো আমি খুব ভয় পেতাম। তো ভয় পেলে কি হবে, আমি আবার ছোটবেলা থেকে তো কোরআন পড়তাম, নামাজ পড়তাম, তো আবার দোয়া টোয়া পরে আবার ঘুমাই যেতাম। যেহেতু আমার অফিসটা ছিল সকাল 8টা থেকে রাতের 10টা পর্যন্ত, তো অনেক হার্ডওয়ার্ক করা হতো, রাতে খুব ক্লান্ত থাকতাম। তো আমি আর কেউ বলা বন্ধ করে দিলাম, কারণ ফার্স্ট দিকে যখন এর কথা বলতাম কেউই তো অ্যালাউ করতেছে না, আমাকে কেউ বুঝতে আসে না। তো যাই হোক, এভাবে হয়। আমার হচ্ছে এভাবে চাকরি করতে করতে 2001 সালে আমি হচ্ছে 2000-এর শেষের দিকে আমি কনসেপ্ট করি, অফিসে মাথা ঘুরে পড়ে যাই। তখন আমার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের কাছে নিয়ে দেখে আমি আমার বাচ্চা পেটে। তো বাচ্চা পেটে দেখলেও আমি অসুস্থ, ওষুধ খাচ্ছি, রেস্ট, যখন মাথা ঘুরে যায় নামাজের রুমে রেস্ট নিচ্ছি, যেহেতু স্যার আমার ভালো জানে। তো সেভাবে আমি আমার জবটা চালিয়ে যাই। তো যখন 6 মাস হয়ে যায়, তখন আমি আর পারি না, নিজের সাথে আর যুদ্ধ করতে পারি না, তখন আমি জবটা ছেড়ে দেই। তো এর মধ্যে আমার মোটামুটি বেশ কিছু টাকা সঞ্চয় হয়ে যায়। তো জবটা ছেড়ে দেওয়ার পর আমার বেবিটা যখন হয় 2001 সালের মানে জানুয়ারি মাসের 31 তারিখ রাত 12:30টায় হয় আমার ছেলেটা। সেখানেও বলি, আমাকে যখন একটা প্রাইভেট ক্লিনিকে নেয়, অন্য লোকে নেয়, আমার হাজবেন্ড নেয় না। আর আমি যে প্রেগনেন্ট, এই সময়টা আমার মার আমাকে একটু সময় দেওয়া উচিত, আমার কাছে থাকা উচিত, কিন্তু আমার মা সেটা করে না। তো সে কারণে আমি ওই ভাড়া বাসায় থাকি, মার কাছে থাকি না। তো আমি যখন আমার অন্য মানে ভাড়াটিয়ারা নিয়ে যায়,
একটা ক্লিনিকে। সেখান থেকে আমার অবস্থা খারাপ দেখে, যে তোমার বয়স কম, সেজন্য আমার অবস্থা খারাপ হয়ে যায় বা আমার খাওয়া দাওয়া হয় না ভালো, তো আমার ঢাকা মেডিকেল নিয়ে যায়। নিলে তখন ডক্টররা বলে যে ইমিডিয়েটলি সিজার করতে হবে, না হলে বাচ্চা মা কাউকে বাঁচানো যাবে না। তো সিজার করবে, হাজবেন্ডের সিগনেচার লাগবে। এখন হাজবেন্ড কোথায়? তখন উনি আবার ওই অসুস্থ থেকে সুস্থ হয়ে মোটামুটি অফিস আবার যায়, ওই কোম্পানি আবার অফিসটা পুরান ঢাকায় নিয়ে যায়, সেখানে উনি জব করে। তো ওনাকে বারবার বলা হয় যে আপনি আসেন, আপনি সিগনেচার ছাড়া অপারেশন হবে না। বলে কেউ একজন দিয়ে দিলি হয়, আমি যাবো না, সে আর যাই না। তো এক পর্যায়ে আমার যে এক ভাইয়া, ওই যে বললাম যে আগে জব করতাম একসাথে, ওই ভাইয়াটা হাজবেন্ডের জায়গায় সিগনেচার করে। তো আমার সিজারে আমার ছেলেটা হয়। আপনার ছবি দেখাবো না, আমি নিয়ে আসছি মাশাল্লাহ। তো আমার ছেলেটা ডক্টর হচ্ছে এভাবে পা ধরে ঝুলায় বেডে গিয়া, যখন আমার বেডে দেওয়া হয়, আমার যখন সেন্স ফেরে, তখন বলে যে আপনার ছেলেটা অনেক মেধাবী হবে, আমি এত বছর এই জবে আছি, এরকম খুবই কিউট, খুবই স্বাস্থ্যসম্মত হয় বেবিটা, তো ওরে ডাক্তারি পড়াবেন, আমার রিকোয়েস্ট হলো। এভাবে বলে কথা বলতে বলতে। তো হসপিটালে আমি 10 দিন থাকি, ওখানে রাখা হয় 7 দিন, কিন্তু যেহেতু আমি ছোট, তার মধ্যে সিজার হয়, যেন 10 দিন রাখে। তো এর মধ্যে কি হয়, আমার মা যেদিন আমার সিজার হয় তার পরের দিন আমার মার বাসার একটা কাজের মেয়েকে পাঠাই দেয়, কিন্তু আমার মা যায় না। তো কাজের মেয়েকে জিজ্ঞেস করি, লাখি আম্মু আসলো না? বলে যে তার শরীর ভালো না, জ্বর। তো লাখি আমার সাথে থাকে হসপিটালে। আর একটা বুয়া, না আমার বাচ্চা তো মাত্র হলো, আমি হসপিটালে। ঠিক আছে। তো আমার হসপিটালে আমি তো সিজারের, আমি তো বাচ্চার কিছু করতে পারবো না, সেজন্য এই খবর পেয়ে আমার মা লাখিকে পাঠায়, কিন্তু মা যায় না। তো 10 দিন পর আমার লাখি সহই আমার বাড়িতে নিয়ে যায়, আমার বাসায় নিয়ে যায়। তারপর আমার মা দেখতে আসে আমাকে। তখন আমি অনেক কান্না করে জিজ্ঞেস করি যে মা, তুমি কি সত্যি আমার মা? আমি হসপিটালে রইলাম, এত কষ্ট করলাম, তুমি আমার দেখতে আসলা না, এখন আসছো কেন? কয় আয়সা কি অন্যায় করে ফেলছি, একটু পরেই চলে যাবো, আসি তোমার বাচ্চার চুল কামাইতে হবে তাই। তো আমি তো বুঝি না চুল কামাইতে হয় বা কিছু একটা। তো উনি আমার বাচ্চার চুল কামায়, ওই দিন থাকে, তারপরের দিন আবার চলে যায়। তো এর মধ্যে আমার ওই যে ভাইয়াটা যে সিগনেচার দিছিল, সেই ভাইয়াটা আমার বেবিটাকে দেখতে আসে। আসার পরে আমি ওনার সাথে শেয়ার করি যে ভাইয়া, আমি তো এখন জব করতে পারবো না, জব করলে আমার বাচ্চা কার কাছে রাখবো? তাহলে আমার তো কিছু টাকা আছে, আপনি কি আমার টাকাটা নিয়ে কোনো ব্যবসা করতে পারেন, এরকম যে আপনিও ব্যবসাটা করলেন, আমারে কিছু দিলেন যাতে আমি চলতে পারি বাচ্চা নিয়ে। তো উনি আমার সবই জানে, আমার কষ্টের কথা। তো বলে আচ্ছা দেখা যাক কি করা যায়। তো উনি আবার 1 সপ্তাহ পরে এসে বলে, শিমু একটা ব্যবসা খুঁজে বের করছি, কি এক্সেসরিজ ব্যবসা, গার্মেন্টসের মাল কিনে আমরা গার্মেন্টসে দিব। তো আমি তো বুঝিনি এক্সেসরিজটা। তো উনি আমার বুঝাই বলে যে পলিথিন, কার্টন, লেবেল, হ্যান্ডটেক, এইসব। তো কত টাকা লাগবে ভাইয়া? তো বলে তোর কাছে কত টাকা আছে সেটা বল। তাই আমি বলি আমার কাছে মনে হয় 60-70 হাজার টাকা আছে, এটা হবে? তো বলে যে হ্যাঁ, এটা দিয়ে শুরু করি, প্রথম দেখি কি হয়। তো আল্লাহ রহমতে উনি শুরু করলে প্রায় আমার খরচও চালাই। এরপরে উনি 6 মাস পরে বলে যে প্রায় আমাদের পুঁজি হয়ে গেছে 3 লাখ টাকার মতো 6 মাসের মধ্যে। তো অনেক ভালো লাভ। তো তখন বলে যে আরো টাকা ইনভেস্ট করলে ভালো হতো। তো আমার বাবার দেওয়া কিছু গয়না থাকে আমার, সেই গয়নাগুলো আমি বিক্রি করে আরো টাকা ওইখানে ঢুকাই। তো এরকম করতে করতে আমার বাচ্চাটা, মানে আমার ছেলেটার বয়স হয়ে যায় 2 বছর। 2 বছর হয়ে যায়। তো আল্লাহর রহমতে ভালোই আছি, ভালোই চলতেছি, ব্যবসা খুব ভালো হচ্ছে। তো এভাবে তো আমি বলি যে ভাইয়া এখন একটা অফিস নেন, তাহলে আরো ভালো হবে। তো ভাইয়া কি করে, একটা আরামবাগে ছোট একটা অফিস ভাড়া নেয়, কার্ড ছাপায়, ভিজিটিং কার্ড, কোম্পানির একটা নাম দেয় স্বদেশ ইন্টারন্যাশনাল। তো এইভাবে একটা নাম দিই আমরা। তো তারপরে যেটা হয় যে ব্যবসা কি হয়, যে টাকা যায় তার চেয়ে আমরা 3 ডবল মাল বাকি আনা যায়। ধরেন 1 লাখ দিয়ে 3 লাখ টাকার মাল বাকি আনা যায়। এভাবে আমরা আবার কোম্পানির মাল দিই। এভাবে করতে করতে আল্লাহর রহমতে আমাদের পুঁজি প্রায় সেই 30-40 লক্ষ টাকা হয়ে যায়। যেহেতু আমরা কম পুঁজি খাটাই ভালো ব্যবসা করতেছি, যেহেতু আমাদের লেনদেন ভালো। এর মধ্যে আমাদের 3টা কর্মচারী নিয়ে নেয় ভাইয়া, একটা নাম স্বপন, একটা বাপ্পি, আর একটা রেজা। তো এভাবে ভালো ব্যবসা চলতেছে। তো আমার ছেলেটা 2 বছর যখন হয়, ও একা একা পেন্সিল খাতা দিয়ে বসাই দিয়ে খেলতে দেখি যে ও সরল লিখে ফেলে। এভাবে তো দেখি যে আব্বু এরকম করো, তো লেখে। তো তখন ওরে আমি বলি আমার ভাইয়াকে যে ভাইয়া ওরে না স্কুলে দিয়ে দেয়, কিন্ডার গার্ডেনে, ও তো লেখা শিখে গেছে। কয় দূর হবো এত তাড়াতাড়ি না। তো এরকম করতে করতে আমাদের বাসায় একটা ম্যাডাম ভাড়া থাকে পাশের ফ্ল্যাটে। তো ম্যাডামকে বলি, ম্যাডাম কয় ওর পরীক্ষা দেওয়া লাগবে না, এমনি নিয়ে যায় নাইসেন, ভালো হবে, এতে ওর শেখা হলো, সামনের বছর ভর্তি করবেন। তো এইভাবে নিয়ে যেতাম, আসতাম, ফিটার নিয়ে যেতাম ব্যাগে করে, ওর ফিটার খাওয়াতাম টিফিনে। তো এভাবে ওরা সবাই আদর করে। ওর নাম হীরামণি। তো ওর নাম হীরা, আদর করে সবাই হীরামণি ডাকে। তো এরকম একটা পজিশনে আমার বাবা শোনে যে আসলে আমার বেশ কিছু টাকা হয়েছে, আমি ভালো বিজনেস হচ্ছে আমার, আমি খুব ভালো আছি। তো আমার বাবা আমাকে বলে কি যে ওই যে কারি দাদু, সেই দাদু মারা গেছে, দাদুর ছেলেরা সব আমেরিকায় সেটেল, তো তাদের কিছু জমি বিক্রি করে চলে যাবে, একেবারেই কম দামে দিয়ে দিবে যদি নিজেরা নেয় যারা বেলাডের। তো আমার বাবা আমাকে বলে যে হচ্ছে এরকম জমি বিক্রি করবে, তো তুমি কি কিনবা? তো আমি ভাইয়ের সাথে আলাপ করি। তো ভাই বলে যে জমি তো আর কিনলে ফালানো যায় না, কিনতে পারিস যেহেতু কম দাম। তো মাত্র 1 বিঘা জমি, মাত্র 45,000 টাকা দাম। তো ওই 45,000 টাকা দিয়ে আমার বাবাকে আমি দেই, আমার বাবা জমিটা আমার নামে কিনে, আমি যাইও না দেখিও না, ওই আমাদের পিরিসপুরে আর কি, মঠবাড়িয়াতে। তো এইভাবে আমার জমিটা হয়। তো এরকম এর মাঝে মাঝে ওই যে লোক
এর আরেকটা কথা ভুলে গেছি, এরপরে কি হয়, আমার বেবিটার যখন বয়স 1 বছর, তখন সবাই বলে যে একটা বেবি হয়েছে, এখন ভালো হয়ে যাবে। তো উনি মাঝে মাঝে নাই হয়ে যায়, আবার চলে আসে, এভাবে আপ অ্যান্ড ডাউন চলতে থাকে। তো অনেকে বলে যে বিজনেসে ঢুকাইতে, তো আমি দেই না, কারণ তো ওনার তো ব্রেন ঠিক নাই, তো সেজন্য দেই না। যে না, উনি মাঝে মাঝে জব করে, আবার চলে যায়, আবার আসে। তো উনি কি করে, ঈদ যেমন প্রথম ঈদ আমার বেবি হওয়ার পরে, তো ঈদের দিন উনি হচ্ছে চাঁদ রাতের দিন, ওনার এক ভাগ্নে আমার এখানে জব করে, যেটার নাম বললাম রেজা, আর একটা থাকে ভাগ্নে আনোয়ার। তো চাঁদ রাতের দিন ওরা বাসায় আসছে, তো রাত অনেক হয়েছে। আমি বলি, এই তো আনোয়ারে জিজ্ঞেস করি, তোমার মামা বাসায় আসবে না? বলে না। আমি বলছি কেন, কোথায় গেছে? ওনার এক ফ্রেন্ড আসছিল কুমিল্লা থেকে, সম্ভবত উনি কুমিল্লা চলে গেছে। তো এর আগেও একবার ফার্স্ট ঈদে এরকম করে, উনি চাঁদ রাতের দিন নাই হয়ে গেছে, তো উনি আবার কোরবানির আগে ব্যাক করে। এতদিন উনি কই ছিল জিজ্ঞেস করলে অ্যান্সার করে না। তো সেম কাহিনী আমার ছেলে হয়েছে, আমার ছেলের বয়স 1 বছর, আমার ছেলের ফার্স্ট ঈদ উনি এরকম চাঁদ রাতে আসে নাই। তো আমি বললাম যে আগে আসে নাই, সেটা একটা ব্যাপার ছিল, এখন তো একটা ছেলে আছে, তা উনি গেল কোথায়? তো এভাবে জানতে জানতে জানি যে উনি কুমিল্লা চলে গেছে। কিন্তু ওনার একটা ব্যাপার ছিল যে উনি কোথায় যেত এটা বলে যেত না কখনো, ওনার মনে হয়েছে উনি চলে গেছে, আবার কেন জানি মনে হয়তো উনি ব্যাক করতো, উনি এই টাইপের ছিল। তো এভাবে কিন্তু আমার বাবা ওই সম্পত্তিতে আমার নামের জায়গায় স্বামীর নাম ইউজ করতে হয়, কাগজের তো একটা আছে, ফর্মালিটি আছে সেই ক্ষেত্রে। তো এভাবে করতে করতে 2007 সাল খুবই ভালো চলতেছি। 2007 সাল হয়ে গেল, আমাদের বিজনেস আরো অনেক বড় হলো, সরকারিভাবে এলসি করা হলো। তো এভাবে করতেছি। এর মধ্যে হচ্ছে ওই যে ভাইয়া, যে প্রধান ছিল বিজনেসের, সবকিছু দেখাশোনা করতো, ওনার নাম হচ্ছে দুলাল, ওনার বাড়ি উজিরপুর থানায়, শানুহার গ্রাম। তো ওনারে আমি আমার আপন ভাই, ব্লাডের চেয়েও বেশি, মানে ওনারে অনেক রেসপেক্ট করতাম। উনি বাসায় আসলে আমার মনে হতো আমার ফ্লোরটা বইতে কাঁপে, কারণ মাথায় কাপড় না থাকলে বলতো মাথায় কাপড় নাই কেন, একটু হেসে কথা বললে, একটু জোরে হাসলে বলতো মেয়ে মানুষ এত জোরে হাসে কেন, বা এসে জিজ্ঞেস করতো 5 ওয়াক্ত নামাজ পড়ছিলি তো। খুব শাসন করতো, ইসলামিক মাইন্ডেড ছিল, চারিত্রিক বৈশিষ্ট্য খুব ভালো ছিল। তো ওনার অনেক রেসপেক্ট করতাম। তো উনি ছিল আমার সবকিছু। কোথায় কি আমি তার অত বুঝি না, মেয়ে মানুষ, বিজনেসটা উনি করতো, কিন্তু টাকা পয়সা যখন শর্ট পড়তো আমি ফ্রেন্ড সার্কেল থেকে ধার করতাম, এরকম করে দিতাম, আবার ব্যাংক লোন করতাম, এরকম ভাবে চলতো, কখনো গহনা বিক্রি করতাম, এরকম চলতো। তো ভালোই। এর মধ্যে হচ্ছে 2007 দিকে উনি ফেরত আসলো ইভেন্ট, তখন আমি ওনাকে কোনোভাবেই রাখবো না। তো আমার বাবা মা সবাই বললো যে হচ্ছে শেষবারের মতো দেখো, এরপরে যদি চলে যায় তাহলে আর আমরাই ওনাকে কোনোভাবে আর অ্যালাউ করবো না। তো সেবার উনি 3 মাস ছিল। আচ্ছা, 3 মাস কোথায় যেত আপনি জানতেন না? না, একদমই জানতেন না। ওনার বাবা মাও জানতো না, উনি যখন বিয়ের আগে ভাবে নাই হইতো, জানতো না উনি কোথায় যায়। তো যখন হচ্ছে 3 মাস ছিল, এবার 3 মাস থাকার পরে উনি আবার নাই হয়ে চলে যায়। তো তারপরে হচ্ছে কি, উনি যখন চলে যায় এই 3 মাস থেকে, এই লাস্ট, ওনার পাটার আসবে না, এরপর আমি অন্য ইয়েতে যাবো। তো উনি যখন চলে যায় তখন আমার আবার বেবি পেটে চলে আসে, সেকেন্ড বেবি। কিন্তু একটা কথা ভাইয়া বলে রাখি, মানে হাজবেন্ড ওয়াইফ এক জায়গায় যাওয়া, হাজবেন্ড ওয়াইফ কথা বলা, একসাথে খাওয়া, ওনার সাথে আমার এটা কোনোদিনও ছিল না। কিন্তু কি হতো, উনি আসলে ঘুমাতো আলাদা রুমে, কিন্তু হয়তো বা সকাল আজানের পরে বা আজানের আগে কোন একটা টাইমে আমি ফিল করতাম যে উনি আমার বেডে আসছে, মানে হঠাৎ করে আচমকা শারীরিক সম্পর্ক। হ্যাঁ, হঠাৎ করে আসতো, উনি আমার সাথে ঘুমাতো না, আসতো, আমি টের পাইতাম। অনেক সময় আমি এমন হয়েছে যে ওনাকে আমি মেরেছি, কারণ আমি ঘুমাইছি, বাচ্চাকে ঘুম পাড়িয়ে, বা আমার শরীর খারাপ, হঠাৎ করে ঘুমের মধ্যে, তো আমার খারাপ লাগতো, আমি ধাক্কা টাক্কা দিতাম এভাবে। তো এভাবে উনি ওনার সাথে আমার রিলেশনটা শারীরিক যেটা বলেন এতটুকু ছিল, এর বাইরে কিছু ছিল না, ভালো মন্দ কোনো কথা বলা ছিল না, কোনোদিনও ছিল না এটা। সেকেন্ড বেবি আসলো। হ্যাঁ, সেকেন্ড বেবি আসলো। তো এখন আমি তো সেকেন্ড বেবি নেবো না, কারণ আমি ফার্স্ট বেবির কারণেই আমি আমার জবটা ছেড়ে দিয়েছি, বিজনেসটাও মানুষ করতেছে। সেই ফার্স্ট বেবিরে আমি স্কুলে নিয়ে যাচ্ছি, আনতেছি, ওরে গান আবৃত্তি অভিনয় শিখাচ্ছি, বিভিন্ন সাবজেক্টে দিচ্ছি যে ও ভালো কিছু করবে। ও ছোটবেলা থেকে একা একা আসিফের গান করে 3 বছর বয়সে, তখন আমি 4 বছর বয়সে গানের স্কুলে দিয়ে দিই, গ্যান্ডারিয়া কিশালয় কচিকাচার মেলা, খুব ভালো একটা স্কুল, এটা সাংস্কৃতিক। তো যাই হোক, ওরে নিয়ে আমি খুব বিজি, আমি তো বেবি নিবো না। তো এখন বেবি মানে নষ্ট করার জন্য অনেক জায়গায় যাই, কেউ নষ্ট করতে পারে না, নষ্ট করে না। আপনার সিজারের বেবি আমার করলে আপনার ইনফেকশন হতে পারে, বিভিন্ন রকম ভয় দেখায়। তো তারপরে আমি হোমিও কিছু ওষুধ খাই, কেউ বলে কাঁচা আনারস খেলে নষ্ট হবে। তো যাই হোক, কোনোভাবে আমার বেবিটা নষ্ট হয় না, থেকেই যায়। থেকে যাওয়ার পরে ঠিক আছে, সেকেন্ড বেবি পেটে। তো এভাবে সেকেন্ড বেবিটা হয় 8 দিনে। ওই টাইমটাতে আমি অনেক অসুস্থ থাকি, এতটা অসুস্থ 8 দিনে আমার 2 মাস থাকতে হয় হসপিটালে। তো ওই টাইমটাতে 2 মাস আমি যখন থাকি, ওই যে আমার ভাইয়া, সে আমার ব্যবসার টাকা দিয়ে তার ভাইকে বিয়ে করায়, তার বোনকে বিয়ে দেয়। এরকম করতে করতে আমি, আমার কর্মচারী যারা, তারা আমাকে জানায় যে ম্যাডাম আপনি কিন্তু ঘরের ইন্দুরে বান কাটতেছে, আপনি কিন্তু শেষ হয়ে যাচ্ছে সব, টেরও পান না আপনি। তো আমি বুঝি না, ইনডাইরেক্টলি বলা, এত কথা আমি বুঝি না। এই ভাইটা কে ছিল আপনার? ওই যে আমার যে বিজনেস করতো, টাকাগুলো আমি দিতাম, বাট সেই বিজনেসটা আপন ভাই তো না। তাহলে উনি আমাকে বোন ডাকছিল, আর আমার বড় ভাইয়ের নামে ওনার নাম, সেই সুবাদে ওনার আমি ভাই বলি। ঠিক আছে। তো এইভাবে
তো আমি এগুলো শুনলে ওনার আমি এত বিলিভ করি যে এত বছর সে আমার বিজনেসটা সে 60,000 টাকা পুঁজি থেকে আল্লাহ রহমতে এখন 40-50 লক্ষ টাকার বিজনেস, সে যদি আমার ভালোই না বাসতো এটা তো হতো না। আর আমার ছেলেটাকে প্রচন্ড রকম ভালোবাসে, মানে সে ডিউটিতে থাকলেও বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে। ও এর মাঝে যখন ফোন বের হয় সে আমার ফোন কিনে দেয় আমার ছেলের খবর নেওয়ার জন্য, আমি ফোন ইউজ করি, এরকম অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক একটা সময় কি হয় যে 2011 সালের দিকে সে আমার শুধু বলতে থাকে আমার বিজনেসে লস, সিগনেট তোমার টাকা মেরে দিছে, অমুক জায়গায় এত লাখ টাকা, অমুক জায়গায় 7 লাখ 3 লাখ এগুলো বলে। আমি যে ফ্ল্যাট ভাড়া দিব সে আমার ভাড়াও ঠিক মতো দিতে পারতেছে না। এর কারণ হচ্ছে যে সে টাকাগুলো অন্যদিকে খরচ করতেছে। এর মধ্যে আমি বাপ্পির কাছে জানতে পারি সে গুলশান বনানীতে একটা ফ্ল্যাট কিনে ফেলে। কত টাকা থাকে ওটা দিয়ে উনি ফ্ল্যাট কিনে ফেলার কারণে আমার ব্যবসার পুঁজি শেষ হয়ে যায়, কিন্তু উনি আমার সেটা বলে না। তো এর মধ্যে বাপ্পি যখন বলে ওনার আমি যখন জিজ্ঞেস করি যে ভাই, ওনার আমি ভাই বলেই ডাকতাম আর উনি আমার ভাই ভাই করে কথা বলতো, তো ভাই একটা সত্যি কথা বলবেন, একজনকে শুনলাম আপনি নাকি আমাদের জন্য একটা ফ্ল্যাট কিনছেন। আমি আমাদের জন্য বলি, আমি উনি কিনছে ওটা বলি না, আমাদের জন্য একটা ফ্ল্যাট কিনছেন। তখন হাসে আর কয়, এই গুলশান একটা ফ্ল্যাটের দাম জানিস? কিসের ফ্ল্যাট কিনছি গুলশানে? তুই ভুল শুনছিস। তো এর মধ্যে আবার সে আমার একটা সান্ত্বনা দিল যে রিভার ভিউতে 6 শতক জমি কিনছি তোর আর আমার নামে। হয়তো ওইটা কেউ শুনছে, বাপ্পিরে বলছিলাম, মনে হয় বাপ্পি তোরে ওইটা উল্টা ভাবে বলছে। তো আমি ভাইয়ের কথাই বিশ্বাস করলাম, বাপ্পির কথা আর বিশ্বাস করলাম না। বাপ্পি আমাদের শুরু থেকেই কর্মচারী। তো যাই হোক এভাবে 12 সালে দেখি যে আমার হচ্ছে মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে, সে 2-3 মাসের ভাড়া একসাথে দিচ্ছে। তারপরে সে হঠাৎ করে বললো যে আমি একটু দেশে যাব, আমার বাড়িতে একটু কাজ আছে জমি জমার ব্যাপারে, আমি 2 দিনের পর চলে আসবো। সে বাড়ি গিয়ে 22 দিন হয়ে গেছে যখন সে আসে না। আর আমি ফোন দিলি বলে এই তো ভাই কাল আসবো, পরশু আসবো, এরকম করে। এদিকে কর্মচারীরা বলে যে যাদের থেকে আমরা মাল বাকি আনি ওরা টাকার জন্য তাগেদা দিচ্ছে, আবার আমরা যেখানে টাকা পাবো সেখানে ওরা গেলে টাকা দিচ্ছে না, যে টাকা তো দেবো দুলালের কাছে। তো এভাবে আমি একদিন অনেক কান্নাকাটি করি, ভাই আপনি আসেন না কেন, এরকম এরকম অনেক কিছু বলি। এর মাঝে আমাদের ডিএসএস একটা অফিস নেয়, ওই অফিসটা ছেড়ে আরামবাগেরটা। তো আরামবাগেরটা আমি চিনতাম, ডিএসএস অফিসে আমি কোনোদিন আসি নাই, কারণ যেহেতু ছেলেদের কাজ কারবার সবাই পুরুষ মানুষ, ভাই চাইতো না যে আমি আসি, তো আমি আসতাম না। তো আমি অনেক কান্নাকাটি করি যে ভাই আমার কি সবকিছু শেষ হয়ে গেল, আমার স্বামী দিয়ে আমি সুখ পাইলাম না, আমি চিন্তা করছিলাম আমার ছেলেটাকে মানুষ করব, আপনি তো সবই জানেন আমার জীবনের, এখন আপনি কোথায় গিয়ে লুকাই রয়েছেন, আমার কি হবে এখন, আমি কোথায় যে দাঁড়াবো। তো এভাবে অনেক কান্নাকাটি করার পরে বলে কি যে আচ্ছা ঠিক আছে আমি 2 দিন পর আসতেছি। এরকম করতে করতে সে 1 মাস থাকে। 1 মাস থাকার পর আমি জানতে পারি যে সে বিয়ে করছে দেশে, সেজন্য সে আসে না। তো সে 1 মাস পরে সে বউ নিয়ে এসে ওই গুলশান ফ্ল্যাট কমপ্লিট হয় না দেখে সে লেট করতেছিল বাড়িতে। তো যখন সে নিউজ পায় যে ফ্ল্যাট কমপ্লিট, তখন সে বউ নিয়ে ওই ফ্ল্যাটে ওঠে, কিন্তু টাকা কিন্তু তার একটা পয়সাও ছিল না, টোটাল টাকাই কিন্তু আমার ছিল। সে ওঠার পরে আমি ওইটাও বাপ্পির কাছে জানি। তো আমি যখন জিজ্ঞেস করি ভাই আপনি কোথায় উঠছেন, সে আইসা বলে যে আমি তো এরকম বিয়ে, আমারে বলে যে আমি তো বিয়ে করছি, বউ নিয়ে কি তোর বাসায় উঠবো না চম্পার বাসায় উঠবো, তার বোনের নাম বলে। এই চম্পাকেও সে বিয়ে দেয় আমার অর্থ দিয়েই, এটা আমি পারমিশনই দিছিলাম, কিন্তু সে যত টাকা খরচ করছে অত টাকা খরচ করতে আমি বলছিলাম না। তো যাই হোক আমি বলি যে না আমাদের বাসা আপনার বউ নিয়ে উঠবেন কেন, এটা কেমন দেখা যাবে, আপনি চম্পার বাসায় ওঠেন, কারণ তার প্রতি তো এর মধ্যে আমি বিরক্তি, সে আমার সাথে যা করতেছে ঠিক করতেছে না। তো পরে আমি জানতে পারি যে সে আসলে নিজের ফ্ল্যাটে ওঠে। তো ওঠার পরে আমি তখন তারা বলতে থাকি যে ভাই আমি আপনি যে 1 মাস ছিলেন না, আমি অনেক টাকা লোন করছি, এটা দিতে হবে, আপনি আমার তাড়াতাড়ি টাকা দেন। আমি টাকার জন্য তার খালি প্রেশার ক্রিয়েট করতে থাকি যে আমার কত টাকা আছে, আমার হিসাবটা দেন। তো আরেকটা কথা বলে রাখি, সে আমার একটাবার বলে কি ডিএসএস অফিস নেওয়ার আগে যে 20 লক্ষ টাকা না দেখাইলে গভর্নমেন্ট আমাদের এলসি করতে দিবে না। তো সেই ক্ষেত্রে আমাদের তো এখন 20 লক্ষ টাকা নাই ব্যাংকে, মনে হয় 10 লাখ টাকার মতো আছে। তো ব্যাংকে এসে চম্পার একটা অ্যাকাউন্ট আছে, ওর 10 লাখ টাকা আছে, তো আমাদের টাকাটা ওর অ্যাকাউন্টে ওরে দিয়ে জমা দেওয়াই, তাহলে 20 লাখ টাকা দেখাইলে আমাদের এলসি দিবে, তাহলে আমাদের ব্যবসাটা অনেক বড় হবে, আমাদের খুব রিসেন্টলি তোদের আমি ঢাকায় ফ্ল্যাট কিনে দেবো, এইভাবে বলে। তো বলার পরে আমি আমার নামে থাকে ওই যে 10 লাখ টাকা থাকে ওটা আমার নামে থাকে, তো ওইটা আমি উঠাই দিলে ওইটা উনি চম্পার অ্যাকাউন্টে দেয়, উনিও হয়তো শুনবে এটা। তো দেওয়ার পরে দেখেন আমার টাকাটা চম্পার হয়ে গেল। তো সেভাবে এক এক করে আমার সবকিছু এরা দখল করে নিছে। তো এর মধ্যে আমার ছেলেটা তো মাশাআল্লাহ বড় হয়। তো এর আগে আরেকটা কথা ফেলাই যায়, 2009 সালে আমার ছেলে একটা মুক্তিযুদ্ধের গানের উপর নাচ করে বৈশাখী টিভিতে, ওইটা দেখার পরে ওরে অনেক চ্যানেল থেকে ডাকে। তো তারপরে আমি ওরা অনেক কিছুতে ভর্তি করি। তারপরে হচ্ছে ও 2009 শেষের দিকে বাংলাদেশ টেলিভিশনে একের পর এক প্রোগ্রাম করে। তো এই যে আমার টানাপোড়ের কারণে, আমি ছেলেকে নিয়ে দৌড়ানোর কারণে, আর আমার তো বিশ্বাস ছিল যে ভাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তো এভাবে আমার ছেলের এই যে গান অভিনয় করে, নাটক টাটক বড় ছেলেটা, ছোটটা না, ছোটটা ঘরেই থাকে, ওরে কোথাও নেই না, ও হয় ছোট, ওর ওই হিস্ট্রি বলবো না, চোখ ফোটে না, 7 মাসের সময় বের করে ফেলতে হয় আমার অসুস্থতার কারণে। এটা আপনার লাইফের অনেক বড় পার্ট, এবং এই অপ্রাপ্ত বয়স্কে যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটার জন্য তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং আপনার জন্য সেটা অনেক বড় রিস্ক ছিল, বলেছেন আপনি। ইনফ্যাক্ট এতটুকু বলা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক আমি বলছিলাম না যে 2 মাস ছিলাম হসপিটালে, তো এই জন্য ছোট ছেলেটাকে কোথাও নেও না, কিছু শিখাইও না, বড় ছেলেটাই। তো এর মধ্যে হচ্ছে যেটা হয় যে
আমি এখন 2 ছেলে নিয়ে কি করবো? এর মধ্যে 8 সালের পরে আমার স্বামীর সাথে টোটালি আমার আর মানে কোনো খোঁজ কেউ দিতে চাইলে আমি নেই না, বা আমি এমন জায়গায় বাসা ভাড়া নেই যে সে জানি নাচে নেই, কারণ তার যে সিমটম এগুলো যেন আমার ছেলেরা না দেখে। আমার ছেলেরা জানি ভালোভাবে মানুষ হয়, আমি ওদেরকে মানুষ করব। তো এইভাবে যখন আমাকে নিঃস্ব করে দেওয়া হয়, দুলাল ভাই সবকিছু সে আমাকে দেবে 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 বললে নিখোঁজ হয়ে যায়, কিছুই দেয় না, একদম নিখোঁজ। সবকিছু যখন নেওয়া শেষ, যতদিন বাকি ছিল ততদিন আমাকে আশা দিত যে এই তো সামনের মাসে তোরে 7 লাখ টাকা দিতেছি, এইভাবে আশা দিত, তা 3 লাখ টাকা দিতেছি। পরবর্তীতে আমার কিছুই দেয় না, সে নাই হয়ে যায়। তো তখন আমি মেন্টালি এতটা ডিজাস্টেড হয়ে যাই, আমি পাগল হয়ে যাই টোটালি। আমি রাস্তায় রাস্তায় শুধু শুধু হাঁটি। আমি সেই গ্যান্ডারে থেকে বুদ্ধিজীবী শহীদ মিনার যে 34 মাস দুপুরবেলা রোদ্রে আকাশের দিক তাকায় কান্না করি আর আল্লাহর সাথে কথা বলি, আকাশের সাথে কথা বলি যে আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ আমার অপরাধটা কি? আমার বাবা মামার দিকে তাকাইলো না, আমি অনেক কষ্ট করে একটা বিজনেস করলাম, একজনের বিশ্বাস করলাম, সে এটা করলো, আমার স্বামী এটা করলো, আমার অপরাধটা কি? মানে এটা আমি কারে জিজ্ঞেস করবো পাই না, তো আমি আকাশের কাছে জিজ্ঞেস করি, আকাশের দিক তাকাই তাকাই কান্না করি আর বলি। তো এই টাইমটাতে আমি ভাইয়া 3টা মাস আমি শুধু ওর স্যালাইন খেয়ে বেঁচে থাকি। মানে যখন দেখি আমি আর পারি না, তখন একটা স্যালাইন গোলাই আর খাই। আমার ব্যাগে সবসময় পানি থাকে 1/2 লিটার আর স্যালাইন থাকে 4-5টা। তো এভাবে আমি 3টা মাস আমার মনে আছে আমি ভাতের আহার গিলতে পারি না। আমার কি হলো, আমার কি হবে, আমি নিঃস্ব হয়ে গেলাম। দুলাল ভাইরা আর আমি খুঁজে পাই না কোনোভাবে, সে নাম্বারটা আমার চেঞ্জ করে ফেলে। তো যাই হোক, তার বাড়ি ঠিকানা জানতাম, কিন্তু বাড়ি যাই আমি কি করবো, কাকে বলবো এটা? সে তো বাড়িতে যায় নাই। তো যাই হোক, এভাবে গেল এই পাঠ। তো তখন আমার তো এই বাচ্চা দুইটাকে কিছু করে খাওয়াতে হবে ভাইয়া। তো তখন আমি আমার চিন্তা করলাম, আমি এর আগে ওই যে বড় জমিটা যে কিনলাম, তারপর আবার একটা ছোট জমি কিনি, 5 কাঠার জমি। এটাও আমার এক চাচার থেকে কেনা। তো আমি চিন্তা করলাম যে এই 5 কাঠা জমি বিক্রি করে আমি কিছু একটা করি। তো তখন ওই 5 কাঠা জমি আমি বিক্রি করব। এখন আমি যাকেই ঠিক করি, যে আমাকে জমিটা কিনবে, যে জমিটা অ্যাডভান্স করতে যায়, তাকে আমার বোন থেরেট দেয়, বড় বোন, যে ওই জমি কিনলে তোর পা ভাঙা হাতও ভেঙে ফেলবো। লাস্ট পর্যন্ত আমার সৎ কাকা কিনবে, কালকে আমাকে 1 লাখ টাকা দিবে। আজ রাত 12টার সময় আমার কাকার নামে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করানো হয়। তো এটা কেন করানো হয় আমি কোনোভাবে জানতে পারি না। তো একজনের কাছে জিজ্ঞেস করি, আমার বাবা মার কাছে জিজ্ঞেস করলে তারাও বলে না, তারা বলে আমরা জানি না। তো তখন শুনতে পারি যে জমি আমার বোন কিনবে, বাইরে বেচতে দেবে না সেজন্য। তো তখন আমি বাধ্য হয়ে আমার মাকে বলাই যে তাহলে বরাবরে বলো আমার জমিটা কিনতে। তো এর মধ্যে আমি শর্টকাট খুলে একটুখানি বলি, আমার বড় দুলাভাই বাংলাদেশের 20 জন ধনীর একজন, উনি বিশাল বড় লোক। তারপরে আমার ইমিডিয়েট যে ছোট, সে সৌদি আরবে বিজনেস করছে 25 বছরের মতো, সেও অনেক ভালো অবস্থায়। তো এরাও কিন্তু বড় লোক। তো আমার সেজো ভাইটাও মালয়েশিয়াতে ইঞ্জিনিয়ারিং পোস্টে গেছে, উনি সেও অনেক টাকার মালিক, আল্লাহর রহমতে অনেক ভালো পজিশন তার। অথচ এই যে আমি যখন তাদেরকে জানালাম যে এরকম দুলাল আমার সব মেরে পলাই গেছে, এখন আমার মৃত্যু ছাড়া উপায় নাই, আমার ঘরে ভাত নাই, আমার ঘর ভাড়া দেওয়ার মতো টাকা নাই, মানে এগুলো যখন প্রকাশ করলাম, তারা আমাকে খুব অপমানজনক কথাবার্তা বললো সবাই। মানে কোনোভাবে কেউ 5 টাকা দিয়ে আমাকে হেল্প করলো না। তো তারপর আমি ডিসিশন নিলাম জমি বিক্রি করার। এখন আমার বোন জমি কিনবে, কিন্তু সে কিন্তু আমাকে 5,000 টাকা দিয়ে হেল্প করলো না। তো যাই হোক, আমি বাধ্য হয়ে রাজি হলাম তাকে জমিটা দেওয়ার জন্য, মাকে দিয়ে বলালাম। তারপরে আমি গ্রামে গেলাম, তারপরে সে একজনকে দিয়ে জিজ্ঞেস করাইলো আমি জমির দাম কত চাই। তো আমার মা আমার শিখিয়ে দিল, তুমি বললো যে আপা তোমার যা ইচ্ছা তাই দিও, তাহলে তুমি বেশি পাবা, দাম টাম চাইও না। তো আমার মার কথাই আমি আমার বোনকে বলি, ওই যাকে দিয়ে বলায় তাকে বলি। তো পরের দিন আমাকে রেজিস্ট্রি করতে নিয়ে যায়, আমার কিন্তু 1 টাকাও দেয় নাই, বা কতটুকু জমি বা কত দাম কিছুই বলে না। তো ম্যাজিস্ট্রেট যখন জিজ্ঞেস করে আমি বলি যে হ্যাঁ টাকা বুঝে পাইছি। তো উনি আসার পর আমাকে মাত্র 1 লক্ষ টাকা দেয়, দিয়ে বলে যে তোর জমির দাম হচ্ছে 2,35,000, তো আর 1,35,000 টাকা আমি 15 দিন পরে দেবো। তো আমি 1 লাখ টাকা নিয়ে ঢাকায় চলে আসি। কিন্তু ওই যে দুলাল আমার টাকা দেয় না, আমি বাসা ভাড়া ছিলাম, ওই বাসা ভাড়া বেজে যায়, তারপরে ঋণ করে খাই ফ্রেন্ডদের কাছ থেকে, ছেলের খরচ করি স্কুলের। তো এভাবে ওই টাকা ঋণ দিতেই চলে যায় 1 লাখ। তো তখন আমি ব্যবসা আবার কিভাবে করব? তখন আমি আবার আমার বোনকে বলি, বলতে বলতে আমার মা বলে যে তুমি বাড়িতে আসো, আবার যাই। তখন আমার বোন আবার আমাকে 1 লাখ টাকা দেয়, দিয়ে বলে যে এই 35,000 টাকা বাকি আছে, এইটা তুই চাবি না, ফোন করে কখনো বলবি না, আমার যখন হবে আমি তোরে ফোন করেই বলবো, তখন তোরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া আল্লাহ যার উপরে নারাজ হয় তার হয়তো সব দিক দিয়ে হয়। তো তখন উনি 1 লাখ টাকা দেয়, ওই টাকাটাই না আমি ইন্ডিয়ার ব্যবসা শুরু করি। তো ব্যবসা শুরু করি ইন্ডিয়ার কসমেটিকের ব্যবসা। কয়েকজন আপার সাথে পরিচয় হয়, তাদের সাথে যাতায়াত করি, এভাবে চলতেছি। হঠাৎ করে আমার ব্যাক পেন শুরু হয়, আমি উঠতে পারি না, বসতে পারি না, খুব যন্ত্রণা। তো বাংলাদেশে যখন ডাক্তার দেখাতে পরীক্ষা নিরীক্ষার পর যেটা বলে আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কত সালের ঘটনা? এটা হচ্ছে 13 সালের ঘটনা। 13 সালের ঘটনা। তো তখন তো আপনার জাহিদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ কোথায় আছে কি করছে কিছু জানি না। তো তখন আমার ড্যামেজ হয়ে গেল। তো আমার আত্মীয় স্বজনকে আমি ব্যাপারটা জানাই, মানুষ দিয়ে জানাই। কিন্তু ভাইয়া কষ্টের কথা হলো, আমার এক সৎ ফুফুর ক্যান্সার হয়েছিল, তাকে কেমো দেওয়ার জন্য আমার বোন প্রতি মাসে তার কেমোর খরচটা দিত। কিন্তু বাইরের মানুষের দেয়, যে ওর মেয়ে বিয়ে হয় না, বিয়ে দিয়ে দেয়, যার যা লাগে দেয়। কিন্তু সে আমাকে কোনোভাবে হেল্প করলো না। হেল্প না করলে আমার যে পুঁজিটা ছিল ওইটা দিয়া, আরেকটু বলি, তো বাংলাদেশে বলে ড্যামেজ হয়ে গেছে, তো আমার অনেকে বলে যে ইন্ডিয়ার ডাক্তার ভালো, ইন্ডিয়াতে দেখাও।
তো ইন্ডিয়া দেবী সেটি নামের একটা হসপিটাল মুকুন্দপুরে, সেখানে আমি দেখাই ডক্টর বুজুরিয়া, উনি কিডনি বিশেষজ্ঞ ছিলেন। তো উনি পরীক্ষা নিরীক্ষার পর বলে যে আপনার কিডনি ড্যামেজ হয় না, এটা মিথ্যা রিপোর্ট, আপনার কিডনি ছোট হয়ে গেছে, একটা কিডনি একটু ছোট হয়ে গেছে, আপনি বেশ কিছুদিন অনাহারে ছিলেন, খাবার দাবার খাইতেন না, সেই জায়গা থেকে এটা হয়েছে। তো আপনি ঠিক মতো খাবেন, পানি খাবেন, আর প্রস্রাবে দলে লেট করবেন না, আর ওষুধ দেয় 3 মাসের। তো 3 মাস ওষুধ খাওয়ার পর আল্লাহর রহমতে মাত্র 2টা আইটেম ওষুধ দেয়, কিন্তু আমি 3 মাস পর আল্লাহর রহমতে ভালো হয়ে যাই। তো ভালো হয়ে যাই, এরপরে ওই যে 1 লাখ টাকা বাকি থাকে আমার বোনের কাছে, সেই 1 লাখ টাকাও তো আইনা, এই যে চিকিৎসার কারণে প্রায় শেষ। তো তখন আমি 35,000 টাকা পাই, ওইটা চাই, ওইটা চাইলে সে একেবারে না করে দেয়, সে বলে আমি টাকাই পাবো না। তখন আপনার কাছে দুটো সন্তান? হ্যাঁ, এবং আমার কাঁধে 2টা সন্তান। ইভেন আমার মা চাইলে আমার চালাতে পারে, আমার মাকে আমার ভাইয়ারা টাকা দেয়, এবং সেও না করে দিয়েছে, সেও কোনোভাবে আমাকে হেল্প করে। তারপরে সেই তো নিষেধ করছিল যে 35,000 টাকা চাবি না, আমি ইচ্ছা মতো দেবো। অথচ আমি যখন 6 মাস পরে আমার চলতেছে না তখন চাই, তখন সে অস্বীকার করে। আর একটা কথা ভাইয়া, সে বাইরে আমার এই জমিটা যারা কিনতে চাইছে তারা 5 লাখ টাকা দিতে চাইছে, 5 কাঠা 5 লাখ, কিন্তু আমার দিবে 2,35,000। তারপরও আবার এই 35,000 টাকা সে না স্বীকার জান। আমি বলি আপা তুমি তো মিথ্যা বলো না, মনে হয় ভুলে গেছো, মনে নাই, একটু মনে করে দেখো। সে আমারে অখাদ্য ভাষায় গালাগালি করে, ওই টাকাটা দিলই না। তো এইভাবে যায়। আর একটা কথা ভাইয়া, তারা মনে হয় নাম কেনে শবে-বরাতের পরে টেরাক বইরা গ্রামে গ্রামে কাপড় লুঙ্গি সবাইকে দেয় প্রতি বছর। তো আমি 2 বছর আগে, আমার ছেলে তো এবার দিল ইন্টার পরীক্ষা, তো ইন্টার যখন ফার্স্ট ইয়ারে ভর্তি করে মরে, তো ওই যে আমি অসুস্থ ছিলাম, আমার অনেক অভাব, তো তখন আমি ওরে বলি যে আমার ছেলেরে ভর্তি করবো কলেজে, ভর্তির তোরা এমনি বলি ডাইরেক্ট যে তোরা তো সবাই জাকাত দেস, নাইলে তোদের জাকাতের টাকা থেকে আমার কিছু টাকা দেয়, আমার ছেলেটার ভর্তি করি। তো আমার 1 ভাই আর 2 বোনরে বলি। তো তারপর তারা আমার যেটা জানায় যে হাদিসে আছে যারা বিলাট কালেকশনের এদেরকে জাকাত দিলে জাকাত কবুল হয় না। এটা আমার জানা মতে এটা একটা ভুল ইনফরমেশন। এটা তো ভুল, জি, এটা আমিও জানি এটা ভুল, কিন্তু তারা এটা বলে। যাই হোক, তারপরে আমি যেমনি হোক ছেলেকে ভর্তি করি। তো এভাবে আবার ভর্তি করার পর বই কেনা হয় না দেখে ছেলে কলেজে যায় না, ছোট বোনের বাসায় একটা অনুষ্ঠানে যায়, সেখানে আমার যে ইমিডিয়েট বোনটা ও আসে। তো ওরে বলে যে তুই কলেজ যাওয়া শুরু করছিস? কয় না আম্মু তো এখন আমার বই কিনে দেয় না, এই জন্য যাই না, যাবো কয়েকদিন পরে। আম্মুর তো অনেক সমস্যা, কি যে করবো, মনে হয় কি পড়াশোনার দরকার নেই, একটা জব নিয়ে নিই। তো আমি তো ছোট মানুষ, আমার জব দিব কি? আমার বোন উঠে বলে কি যে তোর মার এত সম্পদ আছে, তোদের কিসের অভাব, সম্পদ বেচে তোর পড়ালেখা কর, তুই বড় হলে চাকরি করবি। এত সম্পদ নাই ভাইয়া, মাত্র ওই যে বলছিলাম আপনারা যে 1 বিঘা জমি কিনছিলাম 45,000 টাকায়, ওইটা এখন হয়তো 15-20 লাখ টাকা দাম উঠছে বাইরে, কিন্তু আত্মীয়রা কিনলে আবার দিব আর দেখতাম। তো এছাড়া আর নাই। তো এটা বলে আমার ছেলে খুবই কষ্ট পায়। তারপর আমার বাসায় এসে বলে যে আমরা যদি না খাই মারাও যাই, বা তুমি যদি বিনা চিকিৎসায় মারা যাও, রাস্তায় আমি ভিক্ষা করবো, কিন্তু তোমার পরিবারের কাছে আর কিছু বইলো না। তোমার বোন আমাকে এই কথা বলছে, আমার ছেলে অনেক কষ্ট পায় বলে। তখন আমি বলি থাক, এগুলো মনে থাকবে, তুমি যদি কখনো বড় হও মনে রাখবা যে কে কি করছিল। তো এইভাবে গেল। তো আমার এই আমার বোনদের অবস্থা। ইভেন্ট তারা কোরবানি দেয়, আমার বড় বোন, এটা সবার জানা উচিত যে আসলে এরকম হয় নাকি বোন বা ভাই বা পরিবার। আমার বড় বোন যেহেতু আমার বাবার দেশে অনেক জমি তার কেনা, সে কারণে সে কিছুদিন থাকে বরিশাল, কিছুদিন থাকে ঢাকায়ও তার বাড়ি। তো সে ঢাকায় একটা গরু কোরবানি দেয়, একটা দেয় আমার বাবার বাড়িতে, একটা দেয় আমার গ্রামের এক কিনারে একটা হাই স্কুলে বিলিয়ে দেয়। অথচ আমি আপন বোন, আমার কিন্তু 2 কেজি গোছ দেয় না যে আমার বাচ্চারা কি খাবে। বা এই যে গ্রামে টেরাক বইরা কাপড় দেয়, কোনো সময় বলে না 2,000 টাকা দিলাম তোর 2 ছেলেদের 2টা শার্ট কিনে দিস, কখন এটা তারা করে না, এই হেল্প তারা করে না। আমার অনেক কষ্ট। তো এই জন্য তাদের কাছ থেকে আমি একেবারেই দূরে আসি, কথাবার্তা বলি না। আর একটা কথা বলি, 3 বছর আগে একবার ঈদে দেশে গেছি, তো লঞ্চ স্টিমারে আমরা আসি, তো ঈদের সময় খুব ভিড় থাকে, আর ওই সময় কেবিনে অনেক বেশি ভাড়া নেয়, তো একটু কমলে ভিড় আসবো। তা আমি শুনি আমার মা কাজের মেয়েকে বলে, আমার বাড়িতে সবাই কাজের মেয়েরা কাজ করে, আমার মা বোঝে না যে আমি পিছনে, কাজের মেয়েকে বলে একটু কষ্ট করে কর, কি করবি। আমি ভাবছি আসছে 2 দিনের জন্য, 15 দিন হয়ে গেছে এখনো যায় না, আল্লাহই জানে কবে যাবে। আপনার মা এটা বলছে? আমার মা বলে আমি 2 ছেলেকে নিয়ে বেড়াতে গেছি সেজন্য, তো আমি যে ভিড়ের জন্য ছেলেকে নিয়ে রিস্ক, যদি লঞ্চ ডুবে যায় সেই জন্য আসতেছি না। কিন্তু আমার মা কাজের মেয়েকে এই কথা বলে, আমি নিজের কানে শুনি। তো এইটা শোনার পরেই আমি বলি যে রওনা করি, আমি বাবা চলো আমরা এখন চলে যাবো। তো আমার আব্বু বলে যে এখন তো লঞ্চের টাইমও না, স্টিমার টাইম নেই, কিসে যাবা? আমি বলি আমি বাসে যাবো। বাসের টিকিট আগে কাটতে হয়। আমি হাইটা যাবো ঢাকা। তো যাই হোক, আমার আব্বা আটকায় যে কাল সকালে যাও। তো পরের দিন আর কি ঢাকা চলে আসি। তো যাই হোক, এইভাবে গেল। এখন যেটা আসি সেটা আমি তো তারপরে কি করব, আমার ওইভাবে আমি কিছু এনজিও থেকে ওই যে লোন দেয় আর কি, ওই এনজিও থেকে আশা বেরাক, ওইখান থেকে। আপনার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই? কোনো যোগাযোগ নেই। বা সে যে তার যে বাচ্চা আছে তার খবরও সে নেয় না, কোনোভাবেই না। তো আমি লোন তুলে তো ব্যবসা শুরু করি, কসমেটিক্স এর ব্যবসা ইন্ডিয়া থেকে আইনা দোকানে দোকানে দেই, কিছু লাভ থাকে, ভালোই থাকে, চলতে পারি বাচ্চাদের নিয়ে। তো এভাবে এই ব্যবসা করতে থাকি। তো একা একা মাসে একবার ছেলেকে নিয়ে যাই, একবার আমি একা যাই, যেহেতু ছেলে পড়াশোনা করে, ছেলে তো সবসময় নেওয়া যায় না।
তো এভাবে চলতেছি ভাইয়া, লোন টোন তুলে ব্যবসা করতেছি। তো এর মাঝে আবার কি হয়, আমার অনেক আগে আমার পায়ে একটা প্রবলেম হয়েছিল, কেউ একজন আমাকে মেরে এই গিটটা লড়াই দিছিল পায়ের। তো তখন ভালো হয়ে গেছিলাম। তো সেটা হচ্ছে কে একজনকে আমি নামই বলি, ওই যে আমার ভাই, যখন আমি তার একটু গালাগালি করছিলাম যে আপনি আমার টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন আর আমার এখন ভিক্ষা করতে হবে, আমার কিচ্ছু নাই, আমি বাচ্চাদের নিয়ে কোথায় দাঁড়াবো। তো তখন সে আমারে খুব বাজেভাবে বকে, তখন আমিও তার একটু রাব বিহেভ করি, তখন সে আমারে মারে, আমার চেহারা দিয়ে বাড়ি দিতে নেয়, তখন আমি পড়ে যাই, পড়ে গেলে আমার পাও ধরে মোচড় দেয়, তখন আমার এই গিটটা সরে যায়। তো তখন আমি অনেক কান্না করি, আমার ছেলে খুব চিৎকার করে কান্না করে, আমার ছেলেকে আমি এত আদর করি, মানে কি বলবো, আর আমার ছেলে ওরকম। তখন বলে বাবা তোমার আম্মু নাটক করতেছে, অত ব্যথা পায় নাই। তখনও বলে না মামা, আমার আম্মু সত্যি ব্যথা পাইছে, ও খুব কান্না করে। তারপর আমার সুমানা হসপিটালে নিয়ে গেলে ডক্টর জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো, তখন আমার মাপ চাই, দূরে থেকে হাত দিয়ে যে বলিস না, মাপ চাই। তো তখন আমি কি বলবো, তখন আমি ব্যাপারটা না বলে তো ডক্টর বুঝবে না, তখন আমি বলি কি আমার হাজবেন্ড আমাকে এভাবে মারছে, আসলে তো হাজবেন্ড না, হাজবেন্ডের সাথে আমার যোগাযোগই নেই। তো এইভাবে ওই ব্যথাটা ভাইয়া হঠাৎ করে, যেহেতু ইন্ডিয়া যাতায়াত তো জানেন, অনেক ঘন্টা বাসে বসে থাকতে হয়, তো অনেক ঘন্টা বসে আবার আসতে হয়, সে কারণে কিনা হঠাৎ করে আমার ওই বাম পাটা আবার প্রচন্ড ব্যথা। তো আমার ছেলে আমাকে নিয়ে সরর দিতে গেল, ইয়াতে গেল, পঙ্গুতে গেল, তো তারা আবার রেফার করলো নিউরোলজি হসপিটালে। তো নিউরোলজিতে আমাকে বললো এমআরআই করতে হবে। তো এমআরআই ওইখানে সরকারি এমআরআইতে ফি কম, কিন্তু 15 দিন পরে সিরিয়াল পরে। তো এই 15 দিন তো আমি সহ্য করতে পারবো না, আর আমি বেকার থাকলে আমার বাচ্চারা কি খাবে। তখন আমি বেসরকারি ইয়াতে পপুলারে যাই, ওই পপুলারে আমার থেকে 13,000 টাকা নেই এই টেস্টটার জন্য। তো এইভাবে আমি টেস্টটা করি, করার পরে তারা বলে যে আমার ওই যে পুরানা যে মোচড় দিছিল সেইখানটার একটা আঘাত আছে রগে, ওই কারণে আমার এই প্রবলেমটা হয়। তো বইলা দেয় যে আমার হচ্ছে একেবারে 6 মাস বেড রেস্ট, সোজা শুয়ে থাকতে হবে। আমি যদি সোজা শুয়ে না থাকি তাহলে আমার এই রগের প্রবলেম যাবে না। তো এইভাবে ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়, কমে না, বলার পর এটা বলে তা আমি এতদিন যদি শুয়ে থাকি আমার বাচ্চারা কি খাবে, আমি ঘর ভাড়া দেবো কি দিয়া। তো তখন আমার বাচ্চা সবাই কাছে এটা বলে যে আমার মার এই অবস্থা, খুবই কান্নাকাটি করে, তার বাবার নাম্বার জানি কার কাছ থেকে সংগ্রহ করে তারেও ফোন করে যে আম্মু এরকম হসপিটালে ভর্তি। তো কোনো জায়গা থেকে কেউই আসে না, আল্লাহর রহমতে কেউই হেল্প করে না। তো আমার পরিচিত যারা আর কি, যাদের সাথে একসাথে বিজনেস করতে যাই, ইন্ডিয়া যাই আসি, অনেকগুলো মহিলা, আমরা সবারই যার যার সংসারের প্রবলেম, তারা এটা করে থাকে। তো ওই সব আপারা আমার বলে যে বাংলাদেশে তো তুমি সুস্থ হইতে অনেক টাইম লাগবে, আর তোমার বাচ্চারা খাবে কি, তোমার আমরা কোলে করে শোয়াই বাসে করে ইন্ডিয়া নিয়ে যাই, হয়তো বা ইন্ডিয়া গেলে ভালো হবা। তো একটু তো আমার চলার ক্ষমতা নাহলে আমি ইন্ডিয়া কিভাবে যাবো। তার মধ্যে একটা কথা বলি ভাই, আমারে যখন ওই পপুলারে ওই একটা মেশিন মানে টলিতে শোয়াই দেয়, তো 2 জন নার্স কেউ আমাকে হেল্প করলো না, আমার ছেলেকে বলে কি উঠাই দাও তোমার মাকে। তো আমার ছেলে তো আর অত বড় না, সে আমার তাও কিভাবে জানে আল্লাহ জানে, ও আমার কোলে করে শোয়াই দেয়। তো ওইভাবে আমার এমআরআই যখন শেষ আমি বের হই, তখনও কোনো একটা নার্স আমাকে ধরে না, বলে তোমার আম্মুকে নামাও। তো আমার ছেলে আমাকে জায়গায় নামাইতে গিয়ে ছেড়ে দেয়, মানে আমার ভার বহন করতে পারে না। তখন ভাইয়া ব্যথার মধ্যে আরো ব্যথা পাই, তো এত চিৎকার করতে থাকি, তখন ছেলে নিজের অপরাধী ভাবে যে আম্মু ধর ব্যথা দিলাম, তো নরে ঠান্ডা করার জন্য আমি বলি না কিছু হয় নাই, এমনি তো আমার ব্যথা তো এমনি করে, তোমার জন্য না। তো আবার আমার সরার দিতে নিয়ে যায়, নিয়ে গেলে কি হয় ওখানে ইমার্জেন্সিতে এটা সাথে সাথে হাড়ের মধ্যে ইঞ্জেকশন দেয়, ওই ইঞ্জেকশনটা দিলে ব্যথাটা একটু কমে, এটা ও জানে, কয়েকবার নিছে। তো আমার আর ওই ইয়ে থেকে পপুলার থেকে বাসায় না নিয়ে যায় সরার দিতে। তো ওই দিন এইভাবে যাওয়ার সময় যাই, যে সিএনজিটা দিয়ে নিয়ে যায়, তো ওই সিএনজি ড্রাইভারকে আমার ছেলে বলে, যেহেতু আমার ছেলে ছোট মানুষ, আমার বাসা থাকে তখন লেক সিটি হাউজিং এ, এ বলক রোড নাম্বার 1, ওই বাড়িতে থাকি। তো বলে কি যে আঙ্কেল আপনার গাড়ি কোন দিকের, তো বলে এই যে মোহাম্মদপুর 3 রাস্তার। তো বলে কি যে আম্মুরে তো প্রতিদিন সন্ধ্যা ইঞ্জেকশন দিতে নিয়ে যেতে হয়, নিউরোলজিতে অথবা সরার দিতে, প্রতিদিনই মানে কয়েক ঘন্টা পরে জানি আমার ব্যথাটা বেড়ে যায়, আমার এটা মনে নাই। তখন বলে যে আপনি যদি নাম্বার দিয়ে যেতেন, ফোন দিলে আপনি একটু নিয়ে যেতেন আমাদের, নাহলে আমি আম্মুরে রাইখা গাড়ি আনতে যাই, ড্রাইভাররা ভিতরে আসতে চায় না। তো এইভাবে ওই আমার ছেলে এই নাম্বারটা নেয় ওই ড্রাইভারের। তো তারপরে পরের দিন হচ্ছে আমার নিউরোলজিতে ওই যে রিপোর্ট নিয়ে যেতে হবে এমআরআই, যে আমার কি পজিশন দেখাইতে। তো উনি ফোন করে, আমার ছেলে আসে, তো যাই। তো গেলে কি হয়েছে, সরকারি তো সিরিয়াল থাকবেই। তো আমার ছেলে বলে আঙ্কেল আপনি কি একটু ওয়েট করে আমাদের নিয়ে যাবেন আবার বাসায়। ঠিক আছে বাবা নিয়ে যাবো। তো উনি বসে, তো দেখি আধা ঘন্টা, তারপর আমার সামনে আরো 5 জন। তো আমি ফোন দিয়ে বলি যে ভাই আপনি চলে যান, আমার অনেক লেট হবে। তো উনি বলে যে না আমি বসি, আপনি আবার পরে সিএনজি কোথায় পাবেন, তাছাড়া তো আমি আপনার সবসময় নেই, উনি ইচ্ছা করেই থাকে। তারপরে হচ্ছে এই লোকটা কি করে যে বসে থাকে। তো আমার যখন সব কাজ শেষ আমি আসি, তো আমি তো হুইল চেয়ারে থাকি, তখন আমি পায়ে হাঁটতে পারি না ভাইয়া, হুইল চেয়ারে আসি ওই গাড়ি পর্যন্ত। এখন ওই গাড়ি পর্যন্ত হুইল চেয়ার নামানো যাবে না, সিঁড়ি। তো সেজন্য আমার ছেলে তো আমার কোলে করেও নিতে পারতেছে না। তো আমার ছেলে বললো আঙ্কেল আপনি একটু আমার এক সাইড দিয়ে হাত ধরেন, আমি এক সাইড দিয়ে ধরি। তো এইভাবে আমার নিল। তা আমার বাসায় যখন নামাই দিল, আমি চিন্তা করলাম লোকটা প্রায় 1-1.5 ঘন্টা বসে আসছিল, তো উনি তো এতক্ষণে অনেক টাকা মারতে পারতো। এমনি ওনার আমার যাতায়াত ভাড়া হয় 400 টাকা নিউরোলজি থেকে আমার বাসা যেহেতু মোহাম্মদপুরে। তো আমি ওনার একটা 1000 টাকার নোট দেই। তখন উনি বলে আপা আমার কাছে ভাঙতি নেই, আমি প্রথম আপনাকে নিছি। তো আমি বলি ভাইয়া ভাঙতি লাগবে না, পুরোটাই আপনাকে দিছি, আপনি তো অনেকক্ষণ বসে ছিলেন।
তারপর বলে থ্যাংক ইউ আপা, আসলে আপা আপনার মন অনেক ভালো, আমি যদি নিজের গাড়ি হতো আপনার ভাড়াই নিতাম না, এটা বলে উনি চলে। তো তারপরে যেহেতু আমার ডাক্তার বলে যে যতদিন অসহ্য ব্যথা না কমে প্রতিদিন সন্ধ্যায় ইনজেকশন দিতে হবে, তো সে কারণে প্রতিদিন সন্ধ্যায় উনি আসে আমার নিয়ে যায় এই সিএনজিওয়ালা। এর মধ্যে ভাইয়া বলে রাখি আমার ছেলের হচ্ছে ইন্টারের পিটেস্ট পরীক্ষা, তো সে কারণে কি হয় ছেলে যে টাইমে আমি ইনজেকশন দিতে যাই ওই টাইমে ছেলের স্যার আসে, তো ছেলে উঠাই দেয় যে আঙ্কেল তো দিয়েই যাবে যেহেতু আঙ্কেল বাসা চেনে, তো এইভাবে উনি আমার দিয়ে যায় নিয়ে যায় বিনা আমি ভাড়া দেই। তো এইভাবে হয়। তো যখন একটু আমি মোটামুটি দাঁড়াতে পারি তখন ওই আমার ওই যে আপা রাজাগোর সাথে ইন্ডিয়া যাই, তাদের সাথে আমি ইন্ডিয়া চলে যাই ওখানে আবার ডাক্তার দেখাই অর্থোপেডিক, ওনারা আমার কিছু দেয় ওইখানে থেরাপি দেয়, তারপরে মেডিসিন দেয়। তো মোটামুটি আল্লাহর রহমতে আমি যাই, কিন্তু হুইল চেয়ারে বলতে গেলে আসার সময় আমি হাইটে আসতে পারি, এভাবে আমি ভালোভাবে বাসায় আসি। তো উনি এখন তার আমি ইনজেকশন দিতে যাই না, কিন্তু উনি এমনি ফোন দেয়, আপা কেমন আছেন, কই কি করেন, এরকম ফোন টোন দিতে থাকে। তো আমার যেহেতু অনেক ওইখান থেকে আমার মাল নিয়ে আসতে হয়, সেই মালগুলো আমার ভাইয়া মার্কেটে পৌঁছাতে হয়, পলোয়ালে আপনার খদ্দর বাজার, এনএসকো টাওয়ার, শ্যাম্পু, সেন্ট, সোনো, জি 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 এটা দিয়ে আমি চলি। তারপরে ভাইয়া ওই মালগুলো তো আবার পৌঁছাতে হয়, তো ওনারই আমি ফোন দেই ইন্ডিয়া থেকে এসে ওই মাল দেওয়ার জন্য। তো তারপরে এইভাবে ওনার গাড়িতে এই মার্কেটেটা দেই, উনি ওয়েট করে, আবার ওই মার্কেটে যাই, উনি ওয়েট করে। তো এইভাবে পরবর্তীতে যখন আবার আমি ইন্ডিয়া যাই, তো যেহেতু ওখানে যাওয়ার পর ওই যে পায়েরটা যে আগের বার দেখাই আসলাম, তো ডক্টর বলে যে হচ্ছে কি ওখানকার ডক্টরদের ব্যবহার এত সুন্দর, তো আমার এই মা করে কথা বলে যে মা আপনার কি এখন কি অবস্থা কি জানতে চাই, বলি। তারপর বলে মা আপনি 3টা দিন এবার এখানে থাকেন, 3 দিন যদি আপনি থেরাপিটা দেওয়া হয় এখানে তাহলে আপনি 100% সুস্থ হয়ে যাবেন। আর যেহেতু আমি বলছি যে আমি এই কাজ করে খাই, তো যেহেতু আপনি একটা কাজ করে খান তাহলে আপনি লেন্থি নেওয়ার দরকার নেই। তো সে কারণে আমি ওই থেরাপির জন্য 3 দিন যে থাকবো, সেই 3 দিন আবার আজকাল পোষে এরকম না ভাইয়া, গ্যাপ দিয়ে। তো এভাবে আমার প্রায় 10-11 দিন ভারতে থাকতে হয়। তো 10-11 দিন পরে যখন আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে ঢোকার সাথে সাথে ওনার খালি ওই মিস কল আলাটে ওনার নাম্বার, মানে ওনার নাম হাসান। আচ্ছা আচ্ছা, সিনজিওয়ালা ভদ্রলোকের নাম হচ্ছে হাসান। হাসান, হ্যাঁ। তো উনি হচ্ছে এত আসতেছে ওনার মেসেজ, তো আমি আবার ভাইয়া বাসে উঠলে মাথা ঘুরে একটু, সেজন্য ফোনও ইউজ করি না, খুব জরুরি ছাড়া হ্যালো বলি না, ফোন থিয়ে দেবে আগে। তো এত SMS, তারপর আমি একটু ব্যাক করলাম যে ভাইয়া এতবার ট্রাই করছেন কেন? তো বললাম আপনি কোথায় ছিলেন, মানে সে বলতে স্যার চিৎকার করে কাঁদতেছে, 11 দিন হয়ে গেছে আপনার কোনো খোঁজ নাই, আপনি কি মানুষ, আপনি এরকম পারলেন কি করে, এই সেই উনি ওনার মতো বলেই যাচ্ছে নন স্টপ। তো আমি বলি যে ভাই আমি তো ভাবছিলাম 2 দিন পর আসবো, কিন্তু আমার অসুস্থতার কারণে আমার 11 দিন লাগছে। হ্যাঁ উনি বলতে স্যার কাঁদতেছে, ওনার নাকি অনেক কষ্ট হচ্ছিল, উনি খুব মিস করছিল, উনি আমার বাসার সামনে যে ঘুরে আসতো, এভাবে বলতেছে। আমি অবাক হলাম যে ওনার সাথে তো আমার ওরকম কিছু না, জাস্ট কয়েকদিন ওনার গাড়িতে চড়ছি, এই তো উনি এরকম কেন করলো বুঝলাম না, আমি নিজে নিজে গাড়িতে বসে এটা ইয়ে করতেছি। তারপর ওই আপাদের আমার পাশে সাজেদা আপা বাসা, ওনারা শেয়ার করলাম যে আপা এরকম। তা আপা বললো ওই লোকটা তোমার ভালোবাসে। তাই বলি কি যে আমার যে 2 ছেলে, আমার যত ভালোবাসা তো ছেলেদের, আর আমি ছেলে ছাড়া জীবনে কিছু ভাবি না। দেখেন আজকে 8 বছর ওর বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তারপরেও কিন্তু আমি ছেলেদের নিয়ে আসি। আর এখন তো ধরতে গেলে বুড়াই হয়ে গেছি, এখন আর ভালোবাসা টাসার কোনো দাম নাই, এরকম মনে হয় এমনি বলে। বাকি একটা আপার সাথে এইভাবেই কথা হলো। তারপরে পরের দিন লই যে আমার তো মাল দিতে যেতে হবে, আমি যেদিন আসি তারপরের দিনই মাল না দিলে তো আমার টাকা দিবে না। তো উনি তো জানি যে পরের দিন আসতে হবে, উনি সকালে গাড়ি নিয়ে আসে। তো আমি বলি ভাইয়া আমার খুবই টায়ার্ড লাগতেছে, আপনি আমার দোকানগুলো তো চেনেন, স্লিপগুলো আমি দিয়ে দেই, আপনি মালগুলো দিয়ে আসেন, আপনার যা ভাড়া হয় আমি দিয়ে দেবো। আর আমি লগে গেল ভাইয়া মালগুলো উনি ক্যারি করে, উনি উঠাই দেয়, আমি আবার লেবার ওই শোরুমে ফোন দিলে ওরা লেবার পাঠায়, তো তাদের সাথে সাথে উনি ক্যারি করে। তো আমি আপনি ফোন দিলে আপনি একটা করে ফোন দিবেন, লেবার নামবে, এভাবে দিয়ে আসবেন। তো বলে আচ্ছা। তো এইভাবে উনি আমার মালগুলো দেয়। তো আমি আবার টেনশন করি যে আমি তো জীবন ভর বিশ্বাস করে ঠকলাম, একজনকে বিশ্বাস করলাম, সে আমার নিজে বললো যে আমার 60 লাখ টাকা পুঁজি, সেটা নাই, হয়ে গেল। আবার এখন আবার আমার এই কয়টা টাকা যদি ফলাই যায় আমি কি করবো, এভাবে টেনশন করতেছি। কিন্তু আবার প্রতিটা মালিককে আমি বলে রাখছি যে আমার লোক গেছে ওই সিএনজিওয়ালা, তো মালটা দেওয়ার পর আমার জানাবেন পুরো মাল বুঝাই দিছে কিনা স্লিপের। তো ওরা আবার আমার একটু পরপর ফোন দিয়ে জানাচ্ছে প্রত্যেকটা কোম্পানি যে হ্যাঁ আপা মাল পাইছি। তখন ভাবলাম যেহেতু মাল পুরা দিছে তাইলে টাকাও আমার দিবে। তো ঠিক উনি বাসায় আবার আইসা আমার টাকা দিয়ে দেয়। তো এইভাবে টাকা দিয়ে দেওয়ার পরে একদিন উনি বলে যে আপা আমি আপনার সাথে কিছু কথা বলবো, আপনার বাসায় আসতে পারি? তখন আমি বলি কোন ব্যাপারে ভাইয়া? বলে আমি একটা প্রবলেমে পড়ছি, আপনার সাথে শেয়ার করবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসেন। কিন্তু আমার বাসা চিনেই। তো উনি আইসা আমার ড্রয়িং রুমে সোফায় বসে। তো আমি তো ওই পার ব্যথার জন্য ডক্টর বলছে যতটা পারি শুয়ে থাকার, তো আমি ওই পা লম্বা করে কোন রকম বসি। তো ওনারে আমি বলি যে হ্যাঁ ভাইয়া বলেন, আর নাস্তা দিতে বলি, আমি অসুস্থর কারণে আমার বাসায় আবার একটা কাজের লোক রাখি যে কিছুই তো করতে পারি না পাওয়ার জন্য, তো তাই নাস্তা দিতে বলি। তখন সে বলে যে ওরে যেতে বলেন, ওর সামনে বলা যাবে না। তো তখন আমি ভাবলাম ওরে যেতে বলবো, তো কাজ করে তারপর যাবে। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আপনি আমার বেডরুমে আসেন। তো উনি আমার রুমেই যায়।
তারপরে বলে যে আপা এরকম আমার, ও আবার থাকতো আর বোনের বাসায় মোহাম্মদপুরে, আচ্ছা। আর বলে রাখি ওর বোন জামাই হচ্ছে একটা গভর্নমেন্ট জব করতো সমাজ কল্যাণ অধিদপ্তরে, ঘুষ নিয়েছে, সে কারণে ওনার জবটা চলে যায়। তারপরে সে কি করে, তার কাজ হচ্ছে মানুষের জব দেবে বলে টাকা নেয় 8 লাখ 10 লাখ, যে গভর্নমেন্ট জব দেবো আমি, গভর্নমেন্টের অমুক সচিব, মিথ্যাচার করে। তো এইভাবে উনি বিভিন্ন লোকের থেকে টাকা আনে। তো এইভাবে ওই হাসান ওনাকে কয়েকজন লোকের থেকে টাকা এনে দেয়। তাই এখন উনি জবও দেয় না, টাকাও দেয় না, তারা হাসানকে খুব টর্চার করে, গ্যাঞ্জাম করে। তো এটার পরে কি করছে, হাসানের বোন আবার জব হয়েছে একটা পরিকল্পনায়, সে গেছে খুলনাতে। তো বোনের বাসা খালি, এ শুনে ও আবার ওই খালি বাসা আসে, আইসা থাইকে সিএনজি চালায়। এটা আমি আগে জানতাম, আমার কথায় কথা বলছিল। তো ওই দিন যেটা নতুন বলে সেটা হচ্ছে যে ওরে নাকি ওর 2টা ফ্রেন্ড নিচে আইসা ফোন দেয় যে তোর বাসা তো খালি, তোর বাসা কি একটু আসা যাবে? তো উনি আমার যেটা বলছে, তা ওনারা বলে যে হ্যাঁ, ও বলে যে হ্যাঁ আয়, সমস্যা নেই। তো উনি যখন গেট খোলে, ওনারা থাকে 4 তলায়, তখন দেখে 3টা ছেলে সাথে একটা মেয়ে। তখন বলে মেয়েটাকে, কয় আমাদের ফ্রেন্ড, কয় তোরা মেয়ে নিয়ে আসছিস কেন, তোরাতে কেউ দেখলে, দারণ টারণ দেখলে আমার বোন জামাইকে বলে দেবে আমার অবস্থা খারাপ। তো বলে না, তোরাতে কেউ দেখবে না, আমরা আবার আধা ঘন্টা পর চলে যাবো। তো তারপরে নাকি তারা ওই সময় ওই ইয়াবা নাকি বাবা কি জানি বলে, ওইটা খায়। ওইটা খায় ওই যে 3টা ছেলে আর ও 4 ছেলে আর ওই মেয়ে। তো ও নাকি জীবনে এটা কোনোদিন খায় নাই, ওই দিন ফার্স্ট ওই মেয়েটা ওর জোর করে খাওয়ায় যে আমি মেয়ে মানুষ খাই, তুমি ছেলে কেন খেতে পারবে না। তারপরে খায়, ওরেও খাওয়ায়, ওইভাবে নাকি ভিডিও করে, ছবি তুলে। ইভেন্ট ভাইয়া ও যেটা বলেছে, এটা খাওয়ার পরে নাকি ওরা ফিজিক্যালি রিলেশন করে। কে বলেছে এটা হাসান বলেছে আমাকে। ওই মেয়েটা নাকি ওরেও বাধ্য করে, ও আবার ইসলামিক মাইন্ডের কথাবার্তা বলতো, আমিও জানিও ইসলামিক, কিন্তু ও বলে যে ওই মেয়েটা আমাকে জোর করে এটা করে, আমি তো জীবনে এটা প্রথম খাই, আমার হুঁশ থাকে না সে কারণে। তো তখন ওইগুলা, এখন ওই মেয়েটা ছবি আর ভিডিও করে রাখছে, এখন আমাকে ব্ল্যাকমেল করে যে ওইগুলো পেপারে দিয়ে দিবে। মেয়েটা ব্ল্যাকমেল করে, এই ঘটনা এসে আপনাকে হাসান বলতেছে। ওই মেয়েটার নাম শানু। তো এটাও বলে। তো বলার পরে আমি বলি ব্ল্যাকমেল কিভাবে করে, কয় দেখেন আমি কষ্ট করে গাড়ি চালাই, সন্ধ্যার পর স্ট্যান্ডে এসে আমার টাকাগুলো নিয়ে যায়, আর যদি না দিতে চাই তাইলেই বলে যে যদি না দাস তাহলে কিন্তু ফাঁস করে দেবো, তাহলে কিন্তু পেপারে দিয়ে দেবো। তো আমি বলি আপনি, তো আমাকে দিলে আপনার কি প্রবলেম হবে সেটা বলেন। প্রবলেম হবে, আমি বাবা মার একমাত্র ছেলে, আমার বাবা মা মরেই যাবে, আমার বাবা অপারেশন হয়েছে কয়েকদিন আগে, আমার মা হাই প্রেশারের রুগী। তো আমি বলি আপনি বাবা মার সাথে শেয়ার করেন বিষয়টা, যে আমি এরকম পরিস্থিতির শিকার, শেয়ার করলে তারাই আপনার ভালো বুদ্ধি দিতে পারবে আমার চেয়ে। তারপর বলেন না, এটা তো বলাই যাবে না, আমার মা শুনলে স্টক করবে, সে এরকম। তো আমি বলি কি করবো আমি, তো আমি ওনারে বুদ্ধি দেই যে আপনি এখন থেকে টাকাও দিয়েন না, আর ওইখানে যাইন না, কয়েকদিন গাড়িও চালাইন না, যাতে ছেলে মেয়েটা আপনার খুঁজে না পায়। তো আমি কই ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করে যে আপনি মেয়েটার নাম্বার দেন। তো মেয়েটার সাথে আমি কথা বলি, ভয়টাই দেখাই যে আমি হচ্ছে ইয়াতে চাকরি করি, পুলিশ ডিপার্টমেন্টে, হ্যাঁ তুমি এটা করো, এমনি তো ইয়াবা খাও তো আইনত নিষিদ্ধ, তারপর তুমি মেয়ে মানুষ, তারপর যে তুমি খাও তাহলে তুমি এটা ব্যবসাও করো, তোমার জেল হয়ে যাবে, এটা এইসব কই ওরে ভয় দেখাই আর কি, যাতে করে ওরে ব্ল্যাকমেল না করে ওর কারণে। তো আবার একটু পর ফোন দেয়, আপা শানুরে ফোন দিছিলেন, আপা কি বলছে, এরকম বলতে বলতে তো ওই রিলেটেড হইতে গিয়ে ওর সাথে আরো বেশি কথা হয়ে যায়। তো একটা সময় সে হচ্ছে বলে যে দেখেন ও যেভাবে পারে আমার বিয়ে করবে যে কোনো জায়গায় ধরা, কিন্তু দেখেন এরকম একটা মেয়েকে কি বিয়ে করা যায়, যাকে নিজের চোখে দেখছি যে অন্য ছেলেদের সাথে এরকম করছে, এটা তো বিয়ে করা যায় না। তো আমি যদি কারো বিয়ে করি তাহলে ও আমার ছেড়ে দেবে, জানবে আমার বউ আছে, আমাকে ডিস্টার্ব করবে না। তো আমি বলি তা আপনার বাবা মা এখন কোথায়, কয় ওনারা তো দেশে, কয়দিন পর ঢাকায় আসবে, আমাকে আসলে বলবেন জানি আপনার বিয়ে করাই দেয়। তো এইভাবে গেল। উনি কি বলছে ওনার ফ্যামিলিতে আমি জানি না, ওনার বোন আমাকে ফোন দেয়, দিয়ে পরিচয় দেয় আমি হাসানের বোন, ওনার মা আমাকে ফোন দেয়, ওনার বোন জামাই আমাকে ফোন দেয়। তো এইভাবে কথা বলে সবাই, বলতে বলতে আমাকে সবাই দেখতে চায়। তো দেখতে চায় কি উদ্দেশ্যে আমি জানি না। তার বাবা আমাকে বলে মা তোমার অনেক গল্প শুনছি, তুমি আমার ছেলেটার নতুন জীবন দিছো, এই সেই, আমার ছেলেটা বখাটে হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, খারাপ মানুষের সাথে চলতো, নেশা করতো, এখন কিছু করে না, ভালো হয়ে গেছে শুধু তোমার জন্য। তো এরকম বলে। আমি বলি আপনারা তো আমার আসলটা জানেন না, ও হয়তো আপনার আসলটা বলে নাই, কারণ আমার মনে হয়েছে ও হয়তো বলছে আমি আনমেরিড মেয়ে বা এরকম কিছু, এটা আমি গেস করে এটা বলি। তারপর আমি বলি যে আমার অনেক প্রশংসা তারা করে, আমি বলি আমি দেখতে অনেক পচা, আমার প্রশংসা করেন না, আমার দেখলে আপনার ভালো লাগবে না, এখন যেমন পাগল এই দেখার রুচি থাকবে না। তো একটা সময় এত রিকোয়েস্ট করে, তখন যাই, যাওয়ার পরে দেখি যে সবার সাথে দেখা হয়, কথা হয়, তারা আমার অনেক পছন্দ করে বলে। তারপর আমি চলে আসি। আসার পরে পরের দিন ওর মা আমাকে ফোন দিয়ে বলে যে আমার ছেলে তো তোমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। এটা ওর মা যখন বলে আমি ভাইয়া একদম কি বলে গাছে থেকে পড়ি যে কি বলে এটা। তখন আমি বলি যে ওর মারে আবার আমি মাই বলি যখন ওদের বাসায় যাই, যেহেতু বলে পরিচয় দেশে বন্টন করে। তো বলি যে মা আপনি এটা কি বলেন, আমি হচ্ছে আমার বেবি আছে, আমি বিবাহিত, আমি ওর কিন্তু 2টা বিয়ে, এটা আমি আগে জানতাম না, এটা পরে বের হয়েছে আমার বিয়ের পরে। আর আপনার ছেলে তো আনমেরিড, আপনি এটা আনমেরিড মেয়ে বিয়ে করাবেন, আমাকে কেন? তো এটা বলার পরে বলে দেখো মা, আমার ছেলে আমাকে তোমার ব্যাপারে সবই খুইলা বলছে, কিন্তু আমার ছেলে যেহেতু সংসার করবে, ছেলে যেহেতু তোমাকে ভালোবাসে, আমাদের আপত্তি তো থাকার কথা না, আর তোমারও আপত্তি থাকার কথা না, কারণ ও তো দেখছে তোমার 2টা ছেলে আছে, ও তোমার বাসায় যাতায়াত করে, এতদিন ধরে তোমার সাথে পরিচয়, তুমিও তাহলে দেখছো, অসুবিধা কোথায়? তো এরকম করতে করতে আমি রাজি হই না, কিন্তু সে ওই গানই বাজায় যে আমার কাছে হাসান হাজারো বার ফোন দেয়, আমি কই কি করি, কি খাইছি, তাই ঘুমাইছি কিনা, তো নাস্তা করছি কিনা, এভাবে ফোন দিতে থাকে। তার মধ্যে আমি আবার ইন্ডিয়া চলে যাই, সে আবার ওরকম তোমার পাশে কে বসছে, ছেলে মানুষ বসছে না মেয়ে মানুষ বসছে, এরকম মানে এভাবেই করে। তো হোটেলে বিয়েটা করলেন না করার আগে অবস্থা?
বিয়ে করি নাই তখনই এরকম এইভাবে মানে সে এত কেয়ার করে মনে হয় যে আমি হেঁটে গেলে সে ব্যথা পায়, এরকম একটা ভাব। তারপরে হচ্ছে টিকিট কাটছি, গাড়ি 2:30টায় ছাড়বে, হয়তো বা 1:15 টিকিট কাটলাম, তো খেতে গেলে তো আর গাড়ি ফেল করবো, তো টিকিট কাটছি, ফোন দিতেই থাকতো। তো বলতাম যে খাওয়ার টাইম নাই, হচ্ছে জুস কিনে উঠছি, তো বলতো ইয়ারে সুপারভাইজারে বলো 10 মিনিট লেট করতে, খাইয়া গাড়িতে ওঠো, না খাই উঠবা কেন, ঢাকা আসতে রাতবার। তো এরকম মানে আমার লাইফে ভাইয়া কেয়ারিংটা তো কোনো সময় কেউ করে নাই, ছোটবেলা মাও করতো না। তারপরে যে বিয়ে নামক একজনের সাথে মাঝে মধ্যে দেখা হতো, তার সাথে তো আমার কিছুই হয় না এই ধরনের। তো ওই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগতো, যে আল্লাহ আমি খাইলাম কিনে এনে টেনশন করে, রাতের 1টা বাজে আমার অনলাইনে দেখলে এখনো ঘুমাও না কেন, ঘুমাও। এর মধ্যে তুমি কথা বলা শুরু হলো, তো সেও তুমি বলে, আমিও তুমি বলি, আর ভাইয়া আপু বলি না, হেও আপু বলেন, আমিও ভাইয়া বলি না। তো এরকম তো একটা পর্যায়ে হচ্ছে সে মাঝে মধ্যে বাসায় যেতে চায়। তখন আমি চিন্তা করলাম যে আমার ছেলে যেহেতু বড় হয়েছে, তো এই ব্যাপারটা আমার ছেলে খারাপ ভাবে নেবে, বা আমার ছেলে আমার ঘৃণা করবে, ছেলে আমার খারাপ ভাববে। তো আমার ছেলেকে না আমি একদিন বলি যে বাবা এরকম এরকম ব্যাপার। তো আমার ভাগ্নে আছে ইমরান, বড় বোনের ছেলে, ওর কাছে বলি, আমার বোনের মেয়ের কাছে বলি। তো বলার পরে বলতেছে যে একটা মেয়ের বিয়ে, স্বামী, সংসার যে একটা জিনিস, আপনার তো সেটা হয় নাই, আমরা তো সবই জানি। তো যেহেতু তার সে একা কইলে আমরা নিষেধ করতাম। আমার ভাগ্নিকে বিয়ে হয়ে গেছে, এরকম বড়রা বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এক ভাগ্নির হচ্ছে ছেলে হয়েছে। তো বলতেছে যে যেহেতু তার বাবা মা আপনার নিতে চাইতে, তো আপনার খুশি হওয়ার কথা। তো আমি কিভাবে খুশি হব, সে তো ড্রাইভার, আর একজন ড্রাইভার কয় টাকা আর্ন করে, সে আমারে খাবে না আমার বাচ্চা খাবে, আমার তো সে সারা জীবন এই কাজ করেই খেতে হবে, তাহলে আর বিয়ে বয়ে লাভ কি। তো একটা সময় এভাবে বলিও, নিজে ওদেরকে অ্যান্সার করি, কিন্তু আবার সে যখন কথা বলে খুব ভালো ভালো সুন্দর সুন্দর করে, তখন আবার তার জন্য আমার মায়া লাগে। তো এরকম করতে করতে একটা সময় চিন্তা করলাম যে টুকটাক করে বাসা আসে, ছেলে ব্যাপারটা খারাপ ভাবে নিবে। তো ছেলেরে ভাগ্নেরে দিয়ে ছেলেরে জিজ্ঞেস করাইলাম, ভাগ্না বললো যে না আমার ছেলে রাজি। আমি সরাসরি জিজ্ঞেস করলাম না লজ্জায়। তো তারপরে আমরা বিয়ে করে ফেললাম। বিয়ে করলাম হচ্ছে ভাইয়া এই যে মার্চ মাস গেল, এর আগের মার্চের 13 তারিখে। তো বিয়ে করলাম বলতে এইভাবে বিয়ে করার পরে সে আমার বাসায় থাকা শুরু করলো। আর হচ্ছে আমি বললাম যে সিএনজি আর চালাইও না, মানে একজনের ড্রাইভার আমার হাজবেন্ড একটু লাগে, কারণ এইরকম ফ্যামিলির তো মেয়ে আমি না, হয়তো আমি ভাগ্য দোষে কষ্ট করতেছি। তো পরে ওর ভিসা পাসপোর্ট করলাম, ভিসা লাগাইলাম যে আমার সাথে সাথে ইন্ডিয়া যাবা, দুইজনে মিলে ব্যবসা করি। আরো একটা চিন্তা করলাম ভাই এই ব্যবসায় হচ্ছে অনেক মাল তো ওয়েট হয়, একটা ছেলে আসলেই দরকার হয়। যেবার আমার ছেলে আমার সাথে যায় আমি একটু অনেক শান্তি পাই, আমার কষ্ট কম হয়। ছেলে না গেলে 4-5টা ব্যাগ আমার যদি লেবার না পাই আমার ক্যারি করতে হয়, অনেক কষ্ট হয়। তো সবকিছু মিলে টিলে ভাবলাম যে ঠিক আছে, ওর ফ্যামিলিও ছোট, 1 ভাই 1 বোন, বোনেরও বিয়ে হয়ে গেছে, বাবা মাই তো আছে, ঝামেলা নাই, করে ফেলি। তো এইভাবে যাই হোক বিয়েটা হলো, খুব ভালো, শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে। তো এরপরে রোজা চলে আসলো, ঈদের সময় আমি শ্বশুর শাশুড়ি সবার জন্য গিফট টিফট কিনলাম। শাশুড়ি আবার বলে বলে দিল তার বোনের ছেলে, বোনের মেয়ে, তাদের যত আত্মীয় আছে সবার জন্য কিনতে, বাস কিনলাম, তো দিলাম। তো আমার শাশুড়ি আবার আমার 2000 টাকা দিল একটা ড্রেস কিনতে। আর আমার হাজবেন্ড এর মধ্যে ভিসা পাসপোর্টের কাজ চলতেছে, সে আর যায় না এতদিন ইন্ডিয়া, তারে সবকিছু দিলাম। প্রতিদিন তারে 500-1000 টাকা পকেট খরচ দিচ্ছি, মানে দিয়ে রাখতেছি, যখন শেষ আবার দিচ্ছি, এরকম এভাবে চলতেছে। তো তারপর আমি আরো একবার গেলাম একা। তো এর পরের বার সে আমার সাথে গেল। তো যেহেতু সে আমার সাথে গেল, এখন যদি ভাইয়া যেখানে ব্যবসা করি সবাই আমাকে অনেক রেসপেক্ট করে। এখন যেহেতু তার ছবি আছে আমার কাছে, আপনারা চাইলে দেখতে পারেন, কাবিনটা আমি নিয়ে আসছি, চাইলে দেখতে পারেন। 20 লক্ষ টাকার কাবিন করা হয়েছে আমাদের বিয়ের যে খরচটা ওটাও আমি দিছি, কারণ ওর তো টাকা ছিল না। তো ওর মাই শিখাই দিছিল যে 20 লক্ষ টাকার কাবিন করবা, না হলেও যদি পরে আবার কেউ বিয়ে টিয়া করে, কম টাকার কাবিন থাকলে বেশি হলে আর করতে সাহস পাবে না। তো এইসব দেখে না মনে হয়তো ওর মা বাবা ওর চেয়ে আমার বেশি ভালোবাসে। আর যেহেতু আমি ছোটবেলা থেকে ভালোবাসার খুব অভাবী ছিলাম, ওদের ভালোবাসাগুলো পেয়ে না আমি এত হ্যাপি হয়েছিলাম বলার মতো না। তো এইভাবে চলতে থাকে। এর মধ্যে আমার শাশুড়ি আমারে বলে যে গত বছর অক্টোবরে যে শাহনাজের তো বিয়ে হয়েছে 5 বছর, তো ভদ্রলোকের আবার আগের ঘরে বউ বাচ্চা আছে, আমার ননদরে বিয়ে করে হচ্ছে অন্যভাবে, যাই হোক সেটা বলবো না। তো যাই হোক পরে বলে যে ওর তো অনুষ্ঠান করা হয় না, দেশের কেউ জানে না, তো এবার ডিসেম্বরে তোমার আর ওর অনুষ্ঠান একসাথে করবো আমরা। ডিসেম্বরের 26 তারিখে ডেট করছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার শরম, আমি আবার এটা বললাম যে মা আমারটা করেন না, শাহনাজেরটা করেন, যা যা করার আমি করবো, টাকা পয়সা যা লাগে আমি দেবো, কিন্তু আমারটা করেন না, আমার লজ্জা লাগে। আচ্ছা। তো এটা আমি বলার পরে উনি হচ্ছে অনুষ্ঠান। তখন কি আপনার মানে জাহিদ তো আগের হাজবেন্ডের নাম, হ্যাঁ, ওর সাথে কি ডিভোর্স হয়ে গেছে নাকি? জাহিদকে ওইটা আমি বলি না ভাইয়া, জাহিদকে আমি 14 সালে ডিভোর্স দিই। 14 সালে ডিভোর্স দিই। হ্যাঁ, ডিভোর্সের জন্য দেই যে আবার কখন হুট করে আইসা দাবি করে, সেজন্য আমি 14 সালে ওরে ডিভোর্স দিয়ে দিই। তো ও কি করে যে এভাবে বলে, তো বলার পরে লিস্ট আসতে থাকে, যেহেতু বিয়ে বাড়ি, বিয়ে করা গ্রামে অনুষ্ঠান করবে, এটা লাগবে সেটা লাগবে। তো আমি যখন ইন্ডিয়া যাই আমার ননদ ফোন করে বলে যে আমার জন্য লেহেঙ্গা আনবো, আমি বিয়ের দিন পরবো।
তো তার জন্য আমি অনেক সুন্দর দেখে একটা 12,000 টাকা লেহেঙ্গা কিনে নিয়ে আসি। তারপরে যা যা বলে মোটামুটি, এবার আমার শাশুড়ি আমার লিস্ট দেয় যে আমার দাদি শাশুড়ি, আমার নানি শাশুড়ি, আমার মামা শ্বশুরের শাশুড়ি সবার জন্য কাপড় কিনতে বলে। এটা কি তাদের এলাকার নিয়ম কিনা আমি জানি না, আমাকে কিনতে বলে, তো তাও আমি কিনি। আর এর মধ্যে ভাই একটা কথা বলে রাখি, হাসান আমার বাসায় যখন যায় সিএনজির যে কালারের জানেন তো ড্রেস, তো ওই কালারের একটা প্যান্ট থাকে নর্মাল, আর ওই সিএনজির একটা শার্ট, এটা পরে কিন্তু আমার বাসায় যায়। কিন্তু এর মধ্যে ওরে আমি অনেক প্যান্ট শার্ট, অনেক ঘড়ি, যা বলেন মানে সুন্দর দেখানোর জন্য যা যা প্রয়োজনীয় কমপ্লিট স্যুট শু, মানে ওর পুরো গেট আপ টেট আপ আমি চেঞ্জ করে ফেলি। তো ওর বোন দেখে বলে আল্লাহ রে আমার ভাবি, আমার ভাইয়ারে তো রাজপুত্র বানাই ফেলাইছে আমার ভাবি, আমার ভাইয়ারে এত সুন্দর লাগে তা আগে বুঝতাম না, এইভাবে সবাই বলে। তো এইভাবে চলতে থাকে। আর আমি তো ভাইয়া কষ্ট করি ঠিক আছে, কিন্তু আমার ছেলেরা তো ওইভাবে বড় হয় নাই। তো আমি ভালো বাসায় থাকি, আমার বাসায় 2টা দারোয়ান, আমার ওরকম ফ্ল্যাটে আমি থাকি হাইফাই ভাবে। তো ফ্ল্যাটে যেহেতু যে বাসায় উনি এইভাবে যাওয়ার পরে তারা তো সন্দেহ করবে যে এই পুরুষটা এর বাসায় ঢোকে কেন, আমার নেগেটিভ ভাবে নিবে। তো তাদেরকে আমি পরে বলে দেই যে ভাইয়া ওকে আমি বিয়ে করে ফেলছি, এরকম হয়। আবার আমি যখন ইন্ডিয়াও নিয়ে যাই দেখি কানাকানি করে মালিক কর্মচারীরা যে একে, কারণ আগে তো আমি যেতাম, আমার সাথে আমার ছেলে যেত, তখন যদি ভাবে যে ছেলের বয়স কত ছিল যখন ওই ভদ্রলোককে বিয়ে করলেন হাসানকে? এই তো 1.5 বছর আগে, আমার ছেলের তো 2001 জন্ম, 18 চলে। তো ওরা রাজি ছিল বিষয়টা নিয়ে? হ্যাঁ রাজি ছিল, যে হাসানকে তারা বাবা হিসেবে নিতে চাচ্ছে বা এরকম। বাবা বলে না, আঙ্কেল ডাকে, কিন্তু আপনার হাজবেন্ড হিসেবে অনুমতি দিছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো কি করে না, অনুমতি না দিলে তো আমি করতেই পারতাম না, করতামই না, সত্য কথা যেটা, আমার সন্তান সবার আগে। তো তারপরে আমি দেখি ওরা কানাখোসা করে, তখন আমি ভাবি যে আমার সম্মানটা তো নষ্ট হয়ে যাবে। তো তখন আমি মালিককে ডেকে বলি যে ভাইয়া কানাখোসা করার কিছুই নাই, ও আমার কোনো বয়ফ্রেন্ড না বা কোনো অন্যরকম কিছু না। ভারতে আবার অনেক মেয়েরা কি করে ভাইয়া অন্য একটা ছেলের সাথে চলে যায়, তো এরকম একটা প্রবাদ আছে। তখন আমি বলি ভাইয়া আমি তো রিসেন্টলি বিয়ে করে ফেলছি, আমার হাজবেন্ড। এভাবে ইচ্ছা করে সবাইকে আমি বলে দেই, তো সবাই বলে না ভালোই হয়েছে, ছেলেটা ভালো। তো যাই হোক এভাবে চলতে থাকে। তো ডিসেম্বর মাসে আমি তো ওই অনুষ্ঠান করবো না, কারণ ওই হলুদ দেবে কি করবে না করবে, আমি বাচ্চা কাচ্চার মা, আমার এটি ভালো লাগে না। তো আমি বলি যে মা আমি সব দেবো কিন্তু আমি যাবো না। তো সব কেনাকাটা করে দেই। ওর বোন জামাই আমাকে লিস্ট ধরাই দেয় যে সে হচ্ছে গরু কিনে দেবে, আর মুরগি হতে যত বাজার এই টাকাগুলো আমি দেবো। তো এই কথায় কথা আমি হাসানকে বলে ফেলি যে হচ্ছে আমি এত টাকা কই থেকে দেবো, তাহলে তো আমার ব্যবসার পুঁজি থাকবে না। তখন হাসান বলে যে তুমি দিতে পারবে না, তাদেরকে বলে দিতে, আমারে বলো কেন? তখন আমি বলি তুমি আমার হাজবেন্ড, আমার ভালো মন্দ তো তোমার দেখার দায়িত্ব, তুমি এখানে থাকো খাও আমরা একসাথে না, তো তোমাকেই তো বলবো। তখন একটা পর্যায়ে ও আমাকে বলে যে তোমার তো অনেক আছে আমি যতদূর জানি, তো এখানে কত দেওয়া লাগবে, হয়তো 50,000 বা 1 লাখ টাকা লাগবে খাওনে, এটা দিতে বা তোমার অসুবিধা কি? এই প্রথমবার থেকে আমি এটা কষ্ট পেলাম। তখন আমি একদিনকে কথায় কথায় আমি বলি যে মা আমার নিজের মায়ের আদর আমি পাইলাম না, তোমারে তো মা বলেই জানি, মাই ডাকি। সে আমার একটা অনেকভাবে হাট করে, সেই কথা বলি মাই জানতাম এতদিন, কখন যে তুমি শাশুড়ি হয়ে গেলা বুঝতেই পারলাম না, এই কথাটা আমি বলি। বলার পরে বলে কি যে সত্য কথা বলে সবার কাছেই খারাপ লাগে, সেইভাবে রেগে রেগে বলে। তখন বলে এই শোনো তুমি আমার ছেলেকে ইটালি পাঠিয়ে দাও। মানে শাশুড়ি বলে? আমার শাশুড়ি বলে। আমার ছেলে এই বিষয়গুলো কি আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে শেয়ার করতেন যে আমার শাশুড়ি এগুলো বলে, এই কথাগুলো তোমার কথা কিনা? হ্যাঁ শেয়ার করতাম। তখন হাসান কি বলতো? সে অস্বীকার যাইতো, সে বলতো আমি বলি নাই। তো তারপরে একটা সময় আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার এক বোন থাকে ইতালিতে, তো চিন্তা করলাম যাবো ভাই, ইতালি যাওয়ার অনেক খরচ, তাহলে আমার জমি বিক্রি করে দিতে হয়, তাছাড়া তো আমার টাকা নাই। তো আমি হাসানকে বললাম দেখো আমি 45,000 টাকা জমি কিনছিলাম, রেজিস্ট্রি নিয়ে 60,000 পড়ছিল, সেই জমির দাম এখন 20 লাখ টাকা উঠে গেছে। তো এই জমি যদি এখন আবার আমি বেশি, আমার বোন কিনবে, বাইরে বেচতে দিবে না, তো আমার হয়তো 10-12 লাখ বেচতে পারবো, তাহলে তো আমার সঞ্চয় শেষ। তারপর দেখা গেল আমি কোনো কারণে যেতে পারলাম না, তাহলে তো আমার কিছুই রইলো না। তার সাথে তুমি আমি এখানে ব্যবসা করি, ভালোই তো আছি, তো ইটালি যাওয়ার দরকার কি? তখন বলে হ্যাঁ ঠিক আছে তাই করি, যাওয়া লাগবে না, বাদ দাও। আর বিদেশ কি ভালো নাকি? বিদেশ অনেক কষ্ট, ও বলে। হ্যাঁ ও আমার সামনে এগুলো বলে, ওদিকে যাবার আর মায়েরে বলে যে ওরে বলো আমাকে ইতালি পাঠিয়ে দিতে। তো এটা আমি আর বুঝি না। তো একদিন আর মাই বলে ফেলে, আমি বলি যে তোমার ছেলে তো মা যেতে চায় না। তো বলে কে বলছো আমার ছেলে যেতে চায় না? তুমি আমার ছেলেরে বুঝাও, তখন আমার ছেলে কি তোমার উপরে যাবে? সেই জন্য তোমার সান্ত্বনা দেয়। তো এভাবে রূপ খুলতে থাকলো। তারপরও চলতেছিল মোটামুটি। ঈদের 2 দিন আগে হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বলতেছে যে ঈদের কেনাকাটা কি শেষ করছো? তো এর মধ্যে একটা কথা ফেলে গেছি, যেহেতু ভাইয়া ডিসেম্বরে ফেলে যায়নি ঠিক, সবাই আমি দিলাম সবকিছু। ইভেন শীত, দেশে মেহমান গেলে কই ঘুমাবে, সেজন্য আমি ইন্ডিয়া থেকে কম্বল আইনে দিলাম, ঠিক আছে, বড় বড় কম্বল। তো সবকিছুই তো দিলাম। তারপরে তারা তো আমার কিছু দিল না, তাহলে এখন ঈদে আমি তার সব ফ্যামিলিরে কেন দিব? আর আমার কাছে অত টাকাও নাই, যেটা সত্য কথা। তো তখন আমি এবার ঈদে তাদের জন্য কোনো কেনাকাটা করি না, এই একটা কারণ। আর শ্বশুর শাশুড়িকে শুধু দেবো। কিন্তু 22 রোজায় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে অনার্থক কথা শোনাই, অনেক গালাগালি করে। তখন আমি বলি মা এভাবে কথা বলতেছো কেন? তারপরে ভাইয়া ঈদের দিন সে সকালবেলা মার কাছে গেল আমার বাসার থেকে, যাওয়ার পরে সন্ধ্যাবেলা ওর বাসায় গেল, যায় বলতেছে যে আমি একটা ছেলে, আমার জীবনটাই ব্যর্থা, সিএনজি চালাইতাম তাই ভালো ছিল, একটা ঈদ গেল আমি বাবা মার কিছু দিতে পারলাম না। এবার বলতেছে সংসারের খরচ থেকে ও দিত? না, ও কই থেকে খরচ দিবে? ও জাস্ট একবার আমার সাথে ইন্ডিয়া গেছে, একবার আমার মালের সাথে ইন্ডিয়া গেছে, এই আমার কোনো টাকা দিত না।
আচ্ছা আমার খরচই চলতো, ও আমার এখানে থাকতো খাইতো সবকিছু। উল্টো আরো ওর মার ওষুধ লাগবে 2000 টাকা পাঠাও। ওর মা আবার বললো কি তোমার শ্বশুর একটু পর চা খায়, আমি লাকড়ি চুলা জ্বালাইতে পাই না। তারপরে আমি সিলিন্ডার গ্যাস কিনতে বললাম যে মা কত টাকা লাগবে, বললো যে 5000। তো আমি ঢাকা জিজ্ঞেস করে দেখলাম 3000, কিন্তু শাশুড়ি বললো 5000। তো আমি 5000 টাকা পাঠাই দিলাম। এরকমের যখন যা চাই আমি দিচ্ছি, কিন্তু তার ছেলে আন করতেছে না, বাট আমি যা লাগতেছে সবই দিচ্ছি, কোনো করতেছি না, যেহেতু আমি বলছি যে গাড়ি চালাইও না সেজন্য। তো এভাবে চলতেছে। তো ঈদের 2 দিন পরে হাসান আমাকে বললো, শোনো তোমার একটা কথা বলি, তুমি যেহেতু 5 লাখ টাকা দিতেছো না, তাহলে যতদিন আমার এই চাকরিটা না হয় ততদিন আমি তোমার বাসায় আসতে পারবো না, এটা নিয়ে তুমি কোনো ঝামেলা করবা না। তো আমি বললাম বাসায় আসবা না, থাকবে কোথায়? শাহনাজের বাসায়। আমি শাহনাজের বাসায় তো 2টা রুম, একটা মায় থাকে, মুক্তা থাকে, একটা ওরা জামাইয়েরও থাকে, তুমি কোথায় থাকবা? মার সাথেই থাকবো। তো এরপরে ভাইয়া কি হয়, রাতে থাকে না, আসে 1000 টাকা 500 টাকা চায়, দেই আবার চলে যায়। ও ট্রেনিং এ যাইতে নাকি লাগে, লাঞ্চ করতে লাগে, ট্রেনিং করায়, কোথায় আগারগাঁও না কোথায় সেটা বলে। আপনি সংসারের খরচ চাইতেন, এটা তো দায়িত্ব, মানে সংসারটাকে ভরণ পোষণ করার। কার? আপনার হাজবেন্ডের। হ্যাঁ দায়িত্ব তো, কিন্তু সে তো কিছু করতেছে না। এই যে সে বলতেছে যে জব, সিএনজি চালাতো, কিন্তু সিএনজি তার মাই আমাকে বলছে ওরা চালাতে দিও না, ঠিক আছে? তখন কি অফ ছিল সিএনজি? হ্যাঁ অফ ছিল, তখন আর চালাতো না, বসে ছিল। ওকে, ও বসে ছিল বিদেই তো আমি আবার ওর পরিবারের সবকিছু খরচ দিতাম। বুঝতে পেরেছি। তো এভাবে হচ্ছে বলতেছে, আর ওই মাঝে মাঝে যায় চলে আসে, যায় চলে আসে, 10-15 মিনিট 20 মিনিট এভাবে থাকে। তো হঠাৎ করে কি হলো, ও গত মাসের 26 তারিখে আমাকে স্টেট কার্ড বলে দিল যে দেখো আমার পরিবার চাচ্ছে না তোমার সাথে সংসার করি, তো তোমার সাথে আমার সংসারটা করা হবে না। ও আমার এই 1.5 বছরের মধ্যে আমি এই ফার্স্ট ওই দিন ওরে অনেক কিছু বলে ফেলি। বলার পরে ও আমাকে ফোন দিয়ে যে লাউড দিয়েছে আমি সেটা জানি না, লাউড দিয়া বলে যে হ্যাঁ কি বলবো বলো। তারপর আমি ওর মা যে যা বলছে যে ইটালি পাঠানোর লেগে চাপ দিয়েছে এই সেই, তারপরে ও কি করলো, আসলো আপনার বাসায়? ও আর আসেই নাই, এই পর্যন্ত আর আসেই নাই। ও ওই দিনকা ওর মা যখন বলার পর ও আমাকে ফোনে অনেক খারাপ, ওর মা বোন শিখাই দিয়েছে, আর ও আমাকে বাজেভাবে গালি দেয়, অনেক গালি। লাস্ট পর্যায়ে কি দাঁড়িয়েছে, উনি কি আপনার সঙ্গে আছেন নাকি আপনারা সেপারেট হয়ে গেছেন? না, এই যে 28 তারিখ আমার লাস্ট কথা হয়েছে, এরপরে আর এই পর্যন্ত কোনো যোগাযোগ সে আমার সাথে করে নাই। তার মা তার সিম ভেঙে ফেলছে, এখন আমি তারে ফোনে পাই না। তাহলে